এক সেকেন্ড একটু ওয়েট করেন, আমি একটু হচ্ছে যে ওকে, সো উই ক্যান স্টার্ট নাও। সো গত পর্বে আমি হচ্ছে সিএসএস বর্ডার, মার্জিন, প্যাডিং এবং হচ্ছে ডিসপ্লে পজিশন, তারপর হোয়াইট হাইট, অ্যালাইনমেন্ট এবং সিএসএস অপাসিটি দেখছিলাম, কিন্তু আমাদের ফ্লোটিংটা দেখা হয়নি। তো সিএসএস এর ফ্লোটিং যেটা, সেটা হচ্ছে আপনার অনেক পুরাতন পদ্ধতি। তো আমরা হচ্ছে নতুন পদ্ধতিতে ইউজ করবো, সেটা হচ্ছে আপনার ফ্লেক্স বক্স। ফ্লোটিং দিয়ে মূলত হচ্ছে আপনার লেআউট ডিজাইন করা হয়ে থাকে। একটা যেমন হচ্ছে এটা বাম পাশে যে আমরা দেখতে পাচ্ছি একটা সাইড বার আছে, এবং সাইড বারে কতগুলো পেজ আছে, সেই পেজের স্ক্রিনশটগুলো ছোটো ছোটো আকারে দেখা যাচ্ছে, এবং হচ্ছে মাঝখানে আমাদের পিডিএফ ফাইলটা আছে, মেইন পেজগুলো আছে। তো এই লেআউটগুলো মূলত করা হয়ে থাকে আপনার সিএসএস ফ্লোট দিয়ে, কিন্তু সিএসএস ফ্লোট অনেক পুরাতন, এখন আর তেমন কেউ ইউজ করে না। মডার্ন যারা ডেভেলপমেন্ট করে থাকে তারা সিএসএস ফ্লোট ইউজ করে না, তারা ইউজ করে ফ্লেক্স বক্স। সো আমরা এই পর্বে আমরা ফ্লেক্স বক্স দেখব, এবং হচ্ছে আমাদের পরবর্তী যে ক্লাস আছে সিএসএস পিসুডো এলিমেন্টস, সিএসএস মিডিয়া টাইপ, মিডিয়া কোয়েরি, সিএসএস সামারি, এক্সএসটিএমএল এবং এইচটিএমএল সিএসএস ক্লাস। সো এই বিষয়গুলো আমরা আসলে দেখব, এবং আমাদের পরের ক্লাস থেকে আই হোপ বুটস্ট্র্যাপ আমরা স্টার্ট করবো। তো চলুন শুরু করা যায়। আমি অলরেডি এখানে একটা ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে একটি ক্লাস 5 নামের একটা ফোল্ডার রেখেছি, এবং সেইখান থেকে হচ্ছে আমি করতে পারবো। আমি কোড এডিটর ওপেন করে নিয়েছি, নিউ এমটি উইন্ডো, ওপেন ফোল্ডার ক্লাস 5 আমি দিয়ে দিলাম, তারপর ওকে। আমাদের ক্লাস 5-এর ভিতরে কিছুই নেই, আমি এটা জুম করেছি আর একটু। ক্লাস 5-এর ভিতরে কিছুই নেই, আমি এখানে একটি ফাইল ক্রিয়েট করেছি index.html, এবং এখানে আমি একটা ফোল্ডার নিয়ে নেবো যেটা হবে সিএসএস ফোল্ডার, এবং সিএসএস ফোল্ডারের ভিতরে আমি একটা স্টাইল শেড ক্রিয়েট করেছি, style.css, এবং HTML অবভিয়াসলি আমাদের স্ট্রাকচার নিতে হবে প্রথমে, তো আমি স্ট্রাকচার নিয়ে নিচ্ছি, অ্যান্ড আমাদের সিএসএস ফাইলটাকে লিঙ্ক করাতে হবে। তো লিঙ্ক css/style.css। awesome। তো আমাদের এখানে কতজন আছে? 9 জন আছে। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমি আমার কোড এডিটরে কী ইউজ করি। তো আপনারা যদি ইউটিউবে যান, তো প্রবাবলি ওইখানে আমি অলরেডি আপনাদের সব দেখানো হয়েছে, একটা ভিডিও তৈরি করা হয়েছিল যে আমি আমার কোড এডিটরে কী কী প্লাগইন, কী কী থিমস আমি এখানে ইনস্টল করে থাকি। তো সেইগুলো আপনি হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। এখানে আই হোপ একটা টিউটোরিয়াল আছে যেটা হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোডের, এই যেটা ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ। তো এটার মধ্যে কমপ্লিট হচ্ছে আপনার প্লাগইনস এবং কী কী থিমস এখানে ইউজ করা আছে সেইগুলোর অ্যাটো যেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, তো সেইগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। রাইট, আমরা ক্লাসে কন্টিনিউ করি, এবং সিএস ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি, এটা ডান পাশে আমি ধরে নিয়ে আসলাম। তো আমরা সিএসএস ফ্লেক্স বক্সটা দেখি। তো সিএসএস ফ্লেক্স বক্সটা আসলে একটু অনেক জটিল টাইপের একটা সাবজেক্ট। জটিল টাইপের বলতে অনেকে দেখে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কোনো কিছু নেই এখানে। সিএসএস ফ্লেক্স বক্স দিয়ে আমি প্রথমে হচ্ছে প্রিভিউ দেখাই নিই।
ফ্লেক্স বক্স প্রিভিউ। এখানে মনে করেন ফ্লেক্স বক্সের অনেকগুলো প্লে গ্রাউন্ড আছে যেখানে ফ্লেক্স বক্স জিনিসটা আসলে আরও সুন্দরভাবে বোঝানো যাবে। এমন একটা ছিল আপনার মেবি কোথায় ছিল ওটা, ফ্লেক্স বক্স, আচ্ছা ফ্লেক্স বক্স ফ্রগে। এবং ফ্লেক্স বক্স ফ্রগে যেটা, এটা হচ্ছে একটা আপনার, এটা হচ্ছে একটা গেম, যে গেমটার মাধ্যমে হচ্ছে আপনি ফ্লেক্স বক্সটা শিখতে পারবেন। এবং ফ্লেক্স বক্স এক্সাম্পল যদি আমি লিখে সার্চ দিই ফ্লেক্স বক্স এক্সাম্পল গুগলে, এবং আমি যদি ইমেজে চলে যাই তাহলে এখানে প্রচুর রকমের ইমেজ আছে। সাপোজ মনে করেন এই যে ইমেজটা, যেটার মধ্যে হচ্ছে দেখানো হচ্ছে কীভাবে কোনটা লেআউট করবেন কত। এবং আমাদের HTML আমরা যখন আমরা ডিজাইন করে থাকি, যেমন আমাদের এক একটা পেজে এক এক রকম থাকে। যেমন এটা হচ্ছে আপনার প্রাইসিং, সরি ফোন চলে আসছে। সো আই এম সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমরা এখানে দেখেন একটা ইমেজ ওপেন করে রেখেছি, যে এখানে খুব সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে আসলে আমরা দেখতে পাবো যে ফ্লেক্স বক্স আসলে কী কী কাজে লাগে। যেমন আমরা HTML যখন লেআউটিং করব, যেমন এইখানে দুইটা লেআউট আছে, একটা লেআউটের বাম পাশে একটা আছে এবং ডান পাশে। বাম পাশে একটা সার্কেল আছে, ডান পাশে হচ্ছে আপনার টেক্সট আছে। আবার এইখানে একটা লেআউট আছে যে একটু উপরে দেখতেছেন টেক্সট আছে, তারপরে এটাকে আরও কয়েকটা ভাগ করা হয়েছে। প্রথমত দুইটা ভাগ করা হয়েছে, একটা ভাগের মধ্যে একটা বড় অংশ রাখা হয়েছে এবং আরেকটা ভাগের মধ্যে আবার দুইটা ভাগ করা হয়েছে। একটা ভাগের মধ্যে আপনার এইটা আছে, একটা ভাগের মধ্যে এটা আছে, ঠিক আছে। এবং এইখানে দেখেন অনেক ধরনের আমাদের লেআউট আছে। তো আমরা যখন কাজ করব আমরা কিন্তু এইগুলো এক্স্যাক্টলি সেম টু সেম ডিজাইন বানাতে পারবো, ঠিক আছে। তো ফ্লেক্স বক্সটা দিয়ে মূলত লেআউট বানানো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যেই ধরনের লেআউট আছে, যেমন কমপ্লেক্স টাইপের যে কোনো টাইপের লেআউট আপনি বানাতে পারবেন ফ্লেক্স বক্স দিয়ে, যেটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। এই পাশে ছোটো চারটা আছে, এই পাশে একটা বড় আছে। এবং ফ্লেক্স বক্স খুবই সহজ, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আমি আজকেই হচ্ছে ফ্লেক্স বক্সের এটু যেটা আপনার দেখা দিতে পারবো। ফ্লেক্স বক্সের বেশ কিছু প্রপার্টি আছে, যেগুলো হচ্ছে আমি আপনাদের প্রথমে দেখায় নিচ্ছি ফ্লেক্স বক্সটা আসলে কীভাবে ইউজ করা লাগবে, মানে কী কী প্রপার্টিস সেগুলো আমি দেখায় নিচ্ছি। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে ফ্লেক্স বক্সের প্লে গ্রাউন্ডে, যেটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমরা গেম খেলবো একসাথে সবাই। এবং গেম খেলার পরে আমরা হচ্ছে এখানে আরও বেশ কিছু জিনিস আমরা প্র্যাকটিস করব। তো প্রথমত আমরা হচ্ছে চলে গেলাম হচ্ছে ফ্লেক্স বক্স প্লে গ্রাউন্ড, যেটা হচ্ছে আপনার কোড পেনের একটা পেজ, যে এখানে একজন গাবি নামের একজন হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, তিনি এটা বানিয়েছেন। তো শুরু থেকে আমি এটা ফলো করতাম অনেক আগে থেকে। আপনারা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই, তাই না? অসম। সো প্রথমে যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন মানে কোন দিকে যাবে সে। সাপোজ এখানে আমাদের 5টা বক্স আছে, যেটা আমি একটু জুম করে নেবো নাকি দেখতে পাচ্ছেন ঠিক মতো? আচ্ছা আমি জুম করে নিলাম। তো আমাদের 5টা বক্স আছে আমাদের এখানে, এবং 5টা বক্সের মনে করেন সবগুলোর 50 পিক্সেল করে হাইট ওয়েট দেওয়া আছে, বক্স বানানো হয়েছে, কোনো মার্জিন প্যাডিং নেই। তো এখন আমি যদি চাই এই 1 নাম্বার যে বক্সটা আছে এটা সবার শেষে থাকবে, 5 নাম্বারটা প্রথমে থাকবে, অথবা 1 নাম্বারটা সবার উপরে থাকবে, 5 নাম্বারটা সবার নিচে থাকবে। তো এটা আমরা করতে পারবো। যেমন রোদ যখন আপনারা দিবেন ফ্লেক্স বক্স ডাইরেকশন, তো এটার আবার কোডটা কীরকম হয় আমি আপনাকে দেখাই। যেমন ফ্লেক্স ডিরেকশন ইকুয়াল টু রো।
তো এরকমভাবে যখন এই কোডটা লিখবেন আপনারা, এটা আপনার এই যে ফ্লেক্স ডিরেকশন এটা হচ্ছে আমার প্রপার্টি এবং রোটা হচ্ছে ভ্যালু। তো এরকমভাবে যখন দিবেন তখন নর্মালি শো করবে। আবার যখন রো রিভার্স দিবেন তখন দেখেন 5 নাম্বারটা সবার প্রথমে চলে আসছে এবং 1 নাম্বারটা মানে হচ্ছে কন্টেন্টগুলো উল্টো হয়ে গেছে। প্রথমে তো আমাদের রোতে ছিল এইভাবে, তো আমাদের রো রিভার্স দেওয়ার কারণে উল্টো হয়ে গেছে। আবার যখন আমরা কলাম দেবো তখন দেখেন, আচ্ছা একজন জয়েন করতে হচ্ছে, দেখে নাকি এসে ক্লাস ভিডিও হচ্ছে, বাট ক্লাস ভিডিও পাবেন কিনা সেটা শিওর না। এটা আপলোড করতে হবে আমাদের আইসিটি ডিভিশনে, সেটার জন্য রেকর্ড হচ্ছে। ওকে, সো কলাম আছে আমাদের, কলাম উপরে 1 2 3। এখন যদি আবার কলাম রিভার্স দিই তাহলে 5 নাম্বারটা উপরে চলে আসছে। তো আমরা একটা প্রপার্টিতেই আমরা কিন্তু আমাদের যে আছে আমাদের যে এখানে কন্টেন্ট আছে HTML সেগুলো ম্যানিপুলেশন করতে পারবো আমরা খুব ইজিলি। ঠিক আছে, আমি এটাকে এই পাশে রেখে দিই। সো আমরা এখানে ম্যানিপুলেশন ইজিলি করতে পারবো। এবং তারপরে দেখেন ফ্লেক্স র্যাপ আছে। তো অনেক সময় ফ্লেক্স বক্স যখন দিবেন তখন কন্টেন্ট ভাঙে নিচে আসবে না, যত বেশি কন্টেন্ট থাকুক না সবগুলো সবসময় এক লাইনে শো করবে। সো আমাদের কন্টেন্টগুলো এক লাইনে শো করলে কাজ করবে না, আমাদের অনেক সময় অনেকভাবে শো করাইতে হবে। যেমন অনেক সময় ভেঙে নিচে চলে আসবে। সো র্যাপ যখন দিবেন তখন এটা ভেঙে নিচে চলে আসবে, যখন জায়গা হবে না তখন সে ভেঙে নিচে চলে আসবে। আবার র্যাপ রিভার্স যখন দিবেন তখন দেখুন 5 নাম্বারটা উপরে চলে আসছে, মানে 4 নাম্বার 5 নাম্বার উপরে চলে আসছে, 1 2 3 নিচে চলে গেছে। এটা খুবই মজার, ফ্লেক্স বক্স অনেক মজার জিনিস। আপনারা এটা শিখলে হচ্ছে ইজিলি আপনাদের যে লেআউট আছে আপনাদের ওয়েবসাইটে সেই লেআউটগুলো ম্যানিপুলেট করতে পারবেন, সেই লেআউটগুলো ভালো করে ডিজাইন করতে পারবেন। তারপর আছে অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমসের মধ্যে এখানে প্রথম যে প্রপার্টি ভ্যালুটা আছে সেটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট, মানে প্রথম দিক থেকে শুরু হবে এবং যে স্টার্ট হচ্ছে মানে একদম সবগুলা উপরে থাকে এক সমানে থাকবে আর কি। যদি ফ্লেক্স দেন তাহলে নিচে থেকে সবগুলো এক সমানে থাকবে। আবার যদি সেন্টার দেন তাহলে সবগুলো সেন্টার হয়ে যাবে অটোমেটিক্যালি। যেমন আমরা একটা ইমেজ দেখছিলাম না একটু আগে, ইমেজটা ছিল একটা ইমেজ ছিল, আমি ইমেজটা ক্লোজ করে দিয়েছি মেবি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন না প্রাইসিং টেবিল, যেমন হচ্ছে এটা প্রাইসিংয়ের মূলত। তো এটার উপরের যে মাঝখানের যে অংশটা আছে আপনার সেই অংশটা কিন্তু অনেক লম্বা, ঠিক আছে, বা একটু বড় সাইজের। তো এটা মাঝখানে আছে কিন্তু দুইটার। তো এই মাঝখানে নেওয়ার জন্য আমাদের এখানে কী করতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার যখন দিব তখন বড়টা সবসময় মাঝখানে মানে যেটা বড় সেটা সবসময় সেন্টার লাইনে থাকবে। তারপর বেজ লাইন আছে, বেজ লাইন হলো, বেজ লাইনটা আসলে কীভাবে কাজ করে সেটা নট শিওর, বাট বেজ লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্মালি কাজ করতেছে, নিচেও জায়গা আছে উপরেও জায়গা আছে, বাট আই ডোন্ট নো হাউ দিস বেজ লাইন বিহেভ। বাট স্ট্রেচার দিলে যেটা করবে, যতটুকু জায়গা থাকবে ততটুকু জায়গা সে পুরোপুরি নিয়ে নেবে স্ট্রেচে দিলে। আবার জাস্টিফাই কন্টেন্ট আছে, যেমন এইটা তো হচ্ছে আপনি লম্বালম্বিভাবে বা হচ্ছে যে আপনার আইটেমের অ্যালাইনমেন্টগুলো হচ্ছে আপনি এইভাবে সেন্টার করতে হচ্ছেন। বাট আপনি যদি হচ্ছে রো ওয়াইজ, সাপোজ এই পাশ থেকে এই পাশে আপনি যদি সেন্টার করতে চান তাহলে কীভাবে করবেন, সাপোজ এই পাশ থেকে এই পাশে লম্বালম্বি যদি সেন্টারে করতে চান তাহলে কীভাবে করবেন, যেটা হচ্ছে রো। আগে তো আমরা যেটা দেখছিলাম এটা হচ্ছে কলাম। তো এটার জন্য হচ্ছে জাস্টিফাই ইউজ করা হবে এখানে আমাদের, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাগস স্টার্টে দিলে প্রথম থেকে শুরু হবে, ফ্ল্যাগস এন্ডে দিলে শেষ থেকে শুরু হবে। আবার স্পেস বিটুইন দিলে সবার মাঝখানে জায়গা রেখে সে শুরু হবে। জাস্টিফাই কন্টেন্টটা অনেক বেশি ইউজ হয় আমার ক্ষেত্রে, আমি এটা বেশি ইউজ করি। সেন্টার দিলে সবগুলো সেন্টারে থাকবে, স্পেস অ্যারাউন্ড দিলে সবার মাঝখানে জায়গা রেখে সে কাজ করবে, সবার মাঝখানে সমান জায়গা থাকবে। তো এটা অটোমেটিক্যালি হচ্ছে সে মেপে দিয়ে দেয় আপনাকে, ক্যালকুলেশন করে দেয়, জায়গা কম থাকুক আর বেশি থাকুক সে অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে মেপে দিয়ে দিবে। সেন্টার অ্যালাইনমেন্ট, স্পেস বিটুইন দিলে আরও সবার মাঝখানে সমান জায়গা রেখে সবাই একদম মাঝখান থেকে জায়গা রাখবে এবং সাইড থেকে মানে লেগে লেগে থাকবে। তো এইখানে আবার অ্যালাইন কন্টেন্ট আছে, অ্যালাইন কন্টেন্টের অবস্থা দেখেন, ফ্লেক্স অ্যান্ড সেন্টার, সেন্টার আছে সবগুলো। এখন স্পেস বিটুইন মাঝখানে জায়গা ছেড়ে দিছে, স্পেস অ্যারাউন্ড জায়গা ওই পাশাপাশি এই পাশে আছে, স্ট্রেচে দিলে আবার সবগুলো একদম লাগালাগি অবস্থায় আছে। আবার এই পাশে যে প্রপার্টিগুলো আছে সেগুলো হচ্ছে ফ্ল্যাক্সের ভিতরে যে আইটেম থাকবে সেগুলো, যেমন আমাদের প্রথমে তো আনঅর্ডার লিস্ট নেই বা অর্ডার লিস্ট নেই, তার ভিতরে লিস্ট আইটেম থাকে। তো ফ্ল্যাক্স বক্সটা হচ্ছে আপনার প্যারেন্ট যে ইয়েটা আছে, এই প্রপার্টিগুলো যে প্যারেন্ট মেবি আপনার সমস্যা, আমার এখানে প্রবলেম হওয়ার কথা না। সো এইখানে ফ্ল্যাক্স বক্সের যে প্যারেন্ট যে এলিমেন্টটা থাকবে সেটার মধ্যে হচ্ছে আমরা এই হচ্ছে স্টাইলগুলো করব। এবং হচ্ছে ফ্ল্যাক্স যে আইটেম থাকবে, প্রপার্টিস ফর দ্য ফ্ল্যাক্স আইটেমস, এইগুলো হচ্ছে আপনার যেমন লিস্ট আইটেম যেগুলো থাকে বা এখানে হচ্ছে
ফ্লেক্স বক্সের যে আইটেমগুলো থাকবে সেগুলোর জন্য আমরা এই প্রপার্টিগুলো ইউজ করে থাকবো। অ্যালাইন সেলফ আছে, মানে শুধুমাত্র একটা আইটেমকে যখন আপনি সেন্টার করতে চাইবেন তখন হচ্ছে এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তারপরে ফ্লেক্স গ্রো আছে, যদি কোনো আইটেম আপনি যদি বড় করতে চান, আমি 2 দিলাম এলিমেন্ট 1কে, তাহলে এটা দেখেন অনেক বড় হয়ে গেছে। আবার আমি এটাকে 3 দিলাম, এটা সবচেয়ে বড় থাকবে, এবং হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে আরেকটু ছোট থাকবে। তখন যখন দিব তখন দেখেন এটা সবচেয়ে বড় আছে, এটা একটু ছোট, তারপর বাকিগুলো এক সমান সাইজে আছে। মোবাইলটা একটু সাইলেন্ট করে নেই, প্রচুর পরিমাণ মেসেজ আসে। অলরাইট, সো এইভাবে হচ্ছে আপনার ফ্লেক্স গ্রো কাজ করবে। এইগুলো হচ্ছে আমরা আরও লাইভ এক্সাম্পলে দেখবো, এখন শুধুমাত্র ডিসকাস করতেছি যে বিষয়গুলো কোনটা কীভাবে কাজ করে। ফ্লেক্স শ্রিঙ্ক আছে, শ্রিঙ্কে আমরা 1 দিয়ে দিলাম, দেখি কী অবস্থা হয়। ফ্লেক্স শ্রিঙ্ক আমার ক্ষেত্রে আমি অনেক কম ইউজ করি। দেখেন শ্রিঙ্ক মানে ছোট হয়ে যাওয়া, যেমন 5 নাম্বার এলিমেন্টটা 5 দিলাম তো সে ছোট হয়ে গেল, এটারে 1 নাম্বারটা দিলাম, 3 নাম্বারটা দিলাম 2 আর একটু ছোট হয়ে গেল, 1 আর একটু ছোট হয়ে গেল, এটা একটু বড় আছে। তো এইভাবে হচ্ছে ছোট বড় হয়ে কাজ করে। যেমন এটা যদি 4 দেই তাহলে তফাৎটা আপনারা বুঝতে পারবেন, আর এটা যদি 3 দেই বা 4 দেই তাহলে আর তফাৎটা বুঝতে পারবেন। যেমন এই দুইটা সমান সমান আছে, এটা হচ্ছে 1 এবং 3-এর চেয়ে এটা আরেকটা ছোট, মানে ছোট হয়ে যায়। ফ্লেক্স, তারপর ফ্লেক্স আইটেম আছে যেগুলো হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক এবং ফ্লেক্স ব্যাক্সিস। এই 3টা প্রপার্টি একসাথে নিয়ে কাজ করে, ঘাবড়ানোর কোনো কিছু নেই, এগুলো পরে আমরা ডিটেলসে দেখে দেবো, ঠিক আছে। এলিমেন্ট 1 আছে, এলিমেন্ট 2 আছে, এটার আবার আপনারা এখান থেকে হচ্ছে নাম্বার কম বেশি করে আপনারা দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কী হচ্ছে। তিনটা আইটেমকে একসাথে হচ্ছে ফ্লেক্স প্রপার্টির মধ্যে 3টা আইটেমকে একসাথে ইউজ করা হয়েছে এখানে। এবং তারপর অর্ডার আছে, আপনারা যদি অর্ডার চেঞ্জ করতে চান, সাপোজ আপনারা হচ্ছে যেমন এখানে আছে, মনে করেন আপনার অর্ডার আছে যেমন প্রথম এলিমেন্টটা প্রথমে, এই বড় এলিমেন্টটা প্রথমে আছে, তো আপনারা যদি মোবাইল ডিভাইসে যখন যাবে তখন যদি আপনারা চান যে এই শেষের 4টা প্রথমে থাকবে, তারপরে বড়টা এর নিচে থাকবে, তখন অর্ডার ইউজ করে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই গেমটা দেখবো আমরা। এই গেমটা অনেক সুন্দর একটা গেম, যেটা অনেক একজন ডিজাইনার বানিয়েছেন, যেটা হচ্ছে গ্রিড গার্ডেন। সো একজন বানিয়েছেন এই গেমটা আমরা ইউজ করতে পারবি ফ্লেক্স বক্স শেখার জন্য। এবং ইংলিশে অ্যাটো যেটা এখানে দেওয়া রয়েছে যে ফ্লেক্স বক্স, এখান থেকে আসলে কীভাবে শিখবো বা প্র্যাকটিস কীভাবে করবো। তো আমাদের কোড লিখে এখানে প্র্যাকটিস করতে হবে। তো মনে করেন এই যে আমাদের এটা হচ্ছে একটা ব্যাংক, এই ব্যাংকটাকে হচ্ছে ওর ঘরে নিয়ে যেতে হবে। সেই ব্যাংক বলেন আর কার্টুন বলেন যেটাকে বলেন না কেন, তো এটাকে হচ্ছে আমাদের এই বক্সের মধ্যে নিয়ে যেতে হবে। তো সেটা নেওয়ার জন্য এই যে ফর এক্সাম্পল এখানে বলে দিছে আমাদের জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে হবে। এবং জাস্টিফাই কন্টেন্টের মধ্যে ফ্লেক্স স্টার্ট আছে যেটা দিলে প্রথমে থাকবে, ফ্লেক্স এন্ড আছে যেটা দিলে শেষের দিকে থাকবে, সেন্টারে দিলে সেন্টারে থাকবে, স্পেস বিটুইন দিলে মাঝখানে জায়গা ছেড়ে একদম কর্নার থেকে শুরু হবে এবং মাঝখানে জায়গা ছেড়ে দিবে সবাই, স্পেস অ্যারাউন্ড দিলে সবাই চারপাশে সমান জায়গা রেখে দিবে, ওইটা আর কি। তো আমরা এখানে যেহেতু শেষের দিকে নিব তাহলে আমরা বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স অ্যান্ড। এটা যখন দিয়ে দেবো নেক্সটে, তখন দেখেন ওর বাসায় চলে গেছে, ও সার্কেলের মধ্যে চলে গেছে। এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করলে আবার পরের এক্সাম্পল চলে আসবে। তো এখানে মোট হচ্ছে আমাদের 24টা এক্সাম্পল আছে। এবং এখানে কিন্তু আমাদের ফ্ল্যাগস এখন সেন্টার দিতে হবে, যেহেতু 2টা এলিমেন্টই সেন্টারে আছে। তো আমরা এখানে বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেন্টার যখন দিব তখন সেন্টারে চলে আসছে। নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পর হচ্ছে আস্তে আস্তে একটু কঠিন হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। এবং জাস্টিফাই কন্টেন্ট এখন আমাদের স্পেস অ্যারাউন্ড দিতে হবে, কারণ হচ্ছে সবাই চারপাশে জায়গা দেখিয়ে দিচ্ছে, এই পাশে জায়গা আছে, এই পাশে জায়গা আছে, মাঝখানে জায়গা আছে, চারপাশে জায়গা দেখিয়ে দিচ্ছে। তো আমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড যখন দিব তখন হচ্ছে চলে আসবে। এবং নেক্সটের এক্সাম্পল দেখেন, এই এখন আমাদের দিতে হবে বিটুইন, কারণ এই আমাদের সাইডে জায়গা নাই, শুধুমাত্র মাঝখানে জায়গা রাখছে ওরা। তো আমাদের জাস্টিফাই কন্টেন্ট
স্পেস বিটুইন। তো এখন আপনাদের যে টাস্কটা দিব সেটা হচ্ছে আপনারা এই প্রথমেতে এইখানে যান, এইখানে কি হচ্ছে এই যে এইটা যে আছে কলাম রিভার্স, এইগুলো আপনি একটু প্র্যাকটিস করেন, এগুলো একটু চেক করে দেখেন যে কোনটা কীভাবে কাজ করে। বেসিক্যালি এইটা দেখানোর মানে হলো আপনারা এটা বোঝার চেষ্টা করেন যে ফ্লেক্সবক্সের কোন প্রপার্টির বিহেভিয়ার সে কীরকম এবং কোনটা কীভাবে কাজ করে, কোনটার কী কী প্রপার্টিস সেটা একটু দেখেন। এরপরে যেটা আছে ফ্লেক্সবক্স ফ্রগি, এটাতে যান, আমি হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে যান, গিয়ে হচ্ছে তো চ্যাট বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ফেসবুক গ্রুপে দিচ্ছি, ওইখানে গিয়ে হচ্ছে আপনারা একটু চেক করেন, চেক করে দেখেন এক্স্যাক্টলি হচ্ছে যে গেমটা কীরকম এবং আমাদের ফ্লেক্সবক্স প্লেগ্রাউন্ডের যে ইয়াটা আছে লিঙ্কটা তো প্রথমে হচ্ছে ফ্লেক্সবক্স প্লেগ্রাউন্ডটা দেখেন যে এটা কোড পেনের মধ্যে আছে, তারপরে হচ্ছে গেমটাকে দেখেন, আমি গ্রুপে লিঙ্ক করে দিচ্ছি। গ্রুপ অলরাইট, সো আমাদের প্রথমে যেটা আছে সেটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক গ্রুপে। ঠিক আছে, এবং এই দুইটা আই থিঙ্ক পার্সোনালি মনে করি যে এই দুইটা আপনাদের অনেক হেল্প করবে ফ্লেক্সবক্স শিখতে, এবং আপনারা যদি ফ্লেক্সবক্স একবারে শিখে যান তাহলে আপনাদের লেআউটিং করতে কোনো প্রবলেম হবে না, মানে ফ্লোর দিয়ে যে কাজটা করতে পারবেন না সেই কাজটা হচ্ছে ফ্লেক্সবক্স দিয়ে করতে পারবেন। এবং হচ্ছে যে আর অনেকগুলো ফিচার আছে যেগুলো হচ্ছে ফ্লোট বা ডিসপ্লে দিয়ে অনেকগুলো কাজ করা যায় না, সেই কাজগুলো হচ্ছে আপনারা ফ্লেক্সবক্সের মাধ্যমে ইজিলি করতে পারবেন একটা বা দুইটা লাইন কোড লিখে। তো জাস্ট আপনি একটু চেক আউট করেন, দেন হচ্ছে আমরা আবার আলোচনা কন্টিনিউ করব। তো আমি একটু ভিডিও রেকর্ডিং এখন পজ করে দিচ্ছি। সো ফ্লেক্সবক্সটা খুবই ইম্পর্ট্যান্ট। ফ্লেক্সবক্স ছাড়া কয়েকটা অল্টারনেটিভ আছে, যেমন হচ্ছে সিএসএস গ্রিড একটা অপশন আছে, সিএসএস ফ্লোট তো আমরা আগেই বলছিলাম যেটা অল্টারনেটিভ না অ্যাকচুয়ালি, বাট সিএসএস ফ্লোট দিয়ে আমরা আগে কাজ করতাম, বাট এখন আর কাজ করি না। এবং সিএসএস শুধুমাত্র এতটা ফ্লেক্সবক্স অনেক পাওয়ারফুল হয়, দুইটা অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে শুধুমাত্র ফ্লেক্সবক্সের উপরে ভিত্তি করে, যেমন bulma.io, বুটস্ট্র্যাপ, এবং ইন্টারনেটে অনেক বই দেখতে পাবেন, অনেক কন্টেন্ট দেখতে পাবেন ফ্লেক্সবক্সের ওপর, হিউজ পরিমাণ কন্টেন্ট আছে। যেমন ওই যে উনি একটা সাইট ডিজাইন করলো, একটা মেনু ডিজাইন করলো এবং হচ্ছে এখানে গ্রিড ডিজাইন করলো, ব্লগ পোস্টের গ্রিড ফ্লেক্সবক্স দিয়ে। হ্যাঁ ভাইয়া, সিএসএস হ্যাঁ আজকে কমপ্লিট করার চেষ্টা করব। তো আমাদের এখানে বাকি আছে, তেমন বেশি কিছু বাকি নেই, সো আমরা ওইগুলো কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমরা বুটস্ট্র্যাপে যাব এবং বুটস্ট্র্যাপ আমরা দেখব বুটস্ট্র্যাপের কী কী জিনিস আছে। বুটস্ট্র্যাপ যখন দেখবো তখন আরও বেশি মজা পাবেন, বুটস্ট্র্যাপ অনেক সহজ। যারা ওয়েব ডিজাইন করে থাকে তাদের মোস্ট ফেভারিট ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাইট, এটা বুটস্ট্র্যাপ, এবং এখানে যে ডকুমেন্টেশনে যান দেখলে এখানে অনেক কিছু আছে,
এবং আমরা আগামীকাল আলোচনা করব যে এক্স্যাক্টলি বুটস্ট্র্যাপ কী, আপনারা বুটস্ট্র্যাপ কোন জায়গায় ব্যবহার করবেন এবং কীভাবে বুটস্ট্র্যাপ ব্যবহার করে ইজিলি সাইট ক্রিয়েট করবেন আপনার। আমি একটা ভাইরাল করছি এই কোনগুলি আছে না এগুলো মনে হয় আমি চিন্তা করলাম এতগুলো মুখস্থ করবেন কেমনি না এত আমরা এইচটিএমএল দেখলাম না। একটু বুঝে যদি কাজ করা যায় সমস্যা নেই। হ্যাঁ আমরা যেমন আমরা এর আগে এইচটিএমএল দেখছিলাম, এইচটিএমএল কিন্তু অনেক সহজ, এইচটিএমএল এর তেমন কোনো কঠিনই নেই এবং সিএসএস অনেক সহজ। দুই একটা বিষয় ছাড়া বাকি সব কিছু একদম সহজ, হাইট ওয়াইট প্যাডিং মার্জিন ওগুলো কালার ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ খুবই সহজ, অ্যালাইন টেক্সট অ্যালাইন, তো এগুলো ব্যাপার না। তো ফ্লেক্স কিছু জিনিস আছে টপিক আছে যেগুলো একটু গভীরে যাওয়া যায়, যেমন হচ্ছে ফ্লেক্স বক্স আছে, তারপর আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা আরও গভীরভাবে আলোচনা করতে পারি, ঠিক আছে। যেমন সিএসএস এর ট্রান্সফরমেশন, সিএসএস অ্যানিমেশন, তো হচ্ছে ব্যাপারটা আর কি। আচ্ছা ভাই ওই যে ওয়েবসাইটের যে উপরে দেখা যায় তারা বা বলগুলি যে আপনার ঘুরে লড়াচড়া করে এটা কি সিএসএস এর মাধ্যমে? এইগুলা না না ভাই এটা না এটা না এটা ওই যে যেমনি বলের মতো যে না না এটা একদম না কিন্তু অ্যানিমেশনের মতো ঘুরে না যেরকম কি বুঝাই এইগুলা হ্যাঁ হ্যাঁ ওই সাইডে যে হ্যাঁ 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 এগুলো এগুলো এটা সিএসএস দিয়ে বানানো, এখানে এই অ্যানিমেশনটা সিএসএস দিয়ে বানানো। এগুলোতে কিছুই না, এটা বেসিক একটা অ্যানিমেশন। আপনার আরও সিএসএস এর কত রকমের যে অ্যানিমেশন আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সিএসএস দিয়ে এত সুন্দর সুন্দর অ্যানিমেশন। যেমন এই যে একটা অ্যানিমেশন, এটা আমরা চেক করি যেটা কী দিয়ে বানাইছে, চেক করলে দেখতে পারবো যে এখানে এক্স্যাক্টলি কী ইউজ করছে। এটা সিএসএস দিয়ে বানানো এটা সিএসএস দিয়ে বানানো, এটার ভিতরে আবার এসভিজি ইউজ করছে, কিন্তু নাড়াচাড়া যে করতেছে সেটা সিএসএস দিয়ে বানানো। আচ্ছা মূলত আর কি সিএসএস এর মাধ্যমে আর ওয়েবসাইটের গঠন সরি ওয়েবসাইটের সকল ডিজাইন সিএসএস এর মাধ্যমে করা হয় না ভাইয়া? যা দেখতে পাচ্ছেন ডিজাইন সব সিএসএস দিয়ে করা হয়েছে, যে এখানে যা যা দেখতে পাচ্ছেন বাটন কালার যা আছে, এই যে ভিডিওর এলিমেন্টের ডিজাইন সব সিএসএস দিয়ে বানানো, এগুলো সব সিএসএস ডিজাইন। যে কোনো সাইটের, যেমন এই সাইট দেখতে পাচ্ছেন এই সাইটের ডিজাইন, এটা সবটা সিএসএস দিয়ে বানানো, এরকম সব সাইটের ডিজাইন সিএসএস দিয়ে বানানো, এটাও সিএসএস দিয়ে বানানো, এটাও সিএসএস দিয়ে ডিজাইন যেগুলো আছে সব ডিজাইনই সিএসএস দিয়ে করানো। হ্যালো। আচ্ছা ভাই আইসুই জি ভাই আইছি ভাই। আর কি খাইছেন নেই? কি সকালে? না ভাই এখনো খাওয়া দাওয়া করি নাই ভাই, কফি খাবো এই মাত্র, কেবল বাজার করে আসলাম। কি করেন মেরি ভাই? স্যার ফ্ল্যাগ বক্সে গেল তো ওটা কি লিখতেছি ফ্ল্যাগ বসে চলে গেছেন? এটা কি? এক্সাম্পল দিতেছিল আর কি স্যার। ভাই পারেন বলে ভাই আমার সাথে এমন করেন না।
না ভাই আমি এই ফ্রেমওয়ার্ক দেখিনি কে, আমি এগুলো বুঝতে পারছি ভাই। ফ্রেমওয়ার্ক আছে অনেকগুলো আমি জানি। বললাম ভাই ইউটিউব থেকে আপনারা যে কথা বলতেছেন এগুলো কিন্তু রেকর্ড উঠে যাচ্ছে। হ্যাঁ ওইগুলো এডিট করা যায় ভাই। এডিট করে আপলোড দেওয়ার সময় আছে এগুলা। সো আমরা প্রথমে যেটা আমরা পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব বা হচ্ছে যে ওয়েবসাইটের আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। সো আমরা যখন পরবর্তীতে কাজ করব তখন হচ্ছে সবসময় আমরা রিসেট করে নেব যখন আমাদের যেই ইয়াটা আছে ওয়েব পেজটা। তো এটাকে আমি লাইভ সার্ভার ওপেন করে নিচ্ছি, ওপেন উইথ লাইভ সার্ভার। এইখানে নিয়ে আসলাম, হ্যাঁ, এবং এটার প্যাডিং মার্জিন সব রিসেট করে দিচ্ছি। যেমন হচ্ছে প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন 0। এছাড়া আরও অনেকগুলো কন্টেন্ট আছে যেগুলো দিয়ে আপনি রিসেট করতে পারবেন। এবং পরবর্তীতে আপনাদের আমি একটা স্টার্টার কিট দিয়ে দেবো না, যে স্টার্টার কিটটা ইউজ করে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে আপনাদের ওয়েবসাইটের হচ্ছে যে রেডিমেড একটা হচ্ছে টেমপ্লেট পেয়ে যাবেন, সেটাতে কাজ করতে পারবেন। অলরাইট, সো আমরা আজকে হচ্ছে যে ফ্লেক্স বক্স দেবো। ফ্লেক্স বক্সের প্রথম পর্ব। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফ্লেক্স বক্সে একটা ন্যাপ বার তৈরি করবো। হ্যাঁ, তার আগে আমরা ফ্লেক্স বক্সের কিছু বেসিক এখানে আমরা হাতে কলমে দেখে নিই। যেমন আমি এখানে কন্টেনার নিচ্ছি একটা, এবং কন্টেনার নেওয়ার পর হচ্ছে যে আমি এখানে হচ্ছে কি নিতে পারি, 3টা বক্সই নেই, বক্স ইকুয়াল টু 3, 3টা বক্স নেই, ঠিক আছে। প্রথমটা 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3। এবং কন্টেনার যে আমাদের ইয়েটা আছে ক্লাস আছে সেটা হোয়াইট দিলাম 1200 পিক্সেল, এবং এটাকে মার্জিন 0 অটো করে সেন্টার নিয়ে আসলাম, মার্জিন 0 অটো। তো আমাদের কিন্তু এখনো কোনো ক্লাস পায় নাই, স্টাইল পায় নাই, ঠিক আছে। তো আমরা এখন বক্সটাকে স্টাইল করি। সো বক্সের ওয়াইড দিলাম হচ্ছে যে 150 পিক্সেল বা 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল, ওয়াইড 150 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা যে কোনো একটা কালার দিয়ে দিই আমরা একটা ব্লু, আমরা একটা বেগুনি টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি। আবার এইখানে 8GB চলে আসে যখন এডিট করে, তখন যদি আবার 8GBর উপর ক্লিক করেন তাহলে কিন্তু তাহলে চেঞ্জ হবে, চেঞ্জ করে নিতে পারবেন, কালার করে দিতে পারবেন। সো আমাদের চলে আসছে। এখন আমরা হচ্ছে যে এই 3টা বক্সের উপর একটা প্যারেন্ট এলিমেন্ট দেবো, যেটার মধ্যে আমরা ফ্লেক্স বক্সের স্টাইল দিয়ে থাকবো। বক্স কন্টেনার নামের আমরা একটা নিলাম, একটা প্যারেন্ট এলিমেন্ট নিলাম, এবং বক্স কন্টেনারকে আমরা স্টাইল করবো। সো বক্স কন্টেনারকে আমরা যদি ডিসপ্লে ফ্ল্যাগস দেই, তার আগে আমি ডিসপ্লে ফ্ল্যাগস দেওয়ার আগে আমি আইটেমগুলোর সাথে মার্জিন দিয়ে নিয়েছি। তো মার্জিন 10 পিক্সেল, 10 পিক্সেল যখন মার্জিন দেবো তখন বুঝতে হবে যে আমাদের বক্সগুলো আছে, রাইট। সো আমি এটার ভিতরে যেটা করতে সেটা হচ্ছে ডিসপ্লে আমরা আগে দেখেছিলাম ইনলাইন এবং হচ্ছে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে নাং। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাগস, ডিসপ্লে ফ্ল্যাগস, FLEX ফ্ল্যাগস। এখানে ফন্টটা এরকম হয়ে গেছে কারণ এখানে অন্য টাইপের একটা ফন্ট ইউজ করার জন্য, সেটা আমরা অফ করে দিতে পারি। সো আমাদের এখন ডিসপ্লে ফ্ল্যাগস এখানে চলে এসেছে। আমাদের এই ডিসপ্লে ফ্ল্যাগস যখন আমরা দিলাম তখন দেখেন এটা কিন্তু পাশাপাশি চলে আসছে ডিসপ্লে ইনলাইন ব্লকের মধ্যে, কিন্তু এখন কিন্তু আরও অনেকগুলো ফিচার আছে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের বক্স যে কন্টেনার ক্লাসটা আছে সেটার মধ্যে আমি একটা বর্ডার দিয়েছি যাতে বুঝতে পারি বর্ডারটা কতটুকু। 1 পিক্সেল সলিড ব্ল্যাক, তো হচ্ছে আমাদের বর্ডার।
বর্ডারের ভিতরে আমাদের প্রত্যেকটা বক্সের চারপাশে 10 পিক্সেল করে প্যাডিং মার্জিন দেওয়া রয়েছে এবং আমাদের 3টা বক্স রয়েছে। তো আমি 3টা বক্স থেকে 5টা বানিয়ে নিলে কাজটা আরও সহজ হয়ে যাবে। 5টা বানিয়ে নিই তাহলে ইজিলি আর আমরা দেখতে পারবো যে এক্স্যাক্টলি কীভাবে হচ্ছে। তো ডিসপ্লে ফ্ল্যাক্সের পরে যে প্রপার্টিটা আমরা ইউজ করবো সেটা আমাদের এই ফ্ল্যাক্স বক্স প্লেগ্রাউন্ডে যেমন ফ্ল্যাক্স র্যাপ আছে, ঠিক আছে, ফ্ল্যাক্স র্যাপের প্রপার্টিটা আমরা দেখতে পারি। তো এখানে যদি 3টার জায়গায় 10টা এলিমেন্ট থাকে তাহলে কী হবে, এখন দেখেন একটা এলিমেন্টের ওয়েট কত, এখানে আমাদের হিসাব অনুযায়ী এখানে 60টা, এখন 5টা আছে, তো 60টা হচ্ছে আপনার বসবে, বক্স বসবে। বাট আমরা এখানে 10টা দিলাম, 10টা দিয়ে যাওয়ার পর দেখেন এখানে তো 4টা হয়ে গেছে কিন্তু 10টায় জায়গা নিচ্ছে। তো এখন প্রাইমারি হিসেবে ডিফল্ট হিসাবে ফ্ল্যাক্স বক্স কন্টেনারে আমাদের যে ফ্ল্যাক্স র্যাপ আছে সেই র্যাপটাকে ফ্ল্যাক্স র্যাপের মধ্যে ভ্যালু দেওয়া রয়েছে নো র্যাপ, মানে কোনো র্যাপ হবে না, মানে ভাঙবে না, এক লাইনেই থাকবে আর কি। কিন্তু এটা হচ্ছে ডিফল্ট, এটা দিলেও যা কাজ করবে, না দিলেও তাই কাজ করবে। তো এটা যদি আমরা শুধুমাত্র র্যাপ দিই, মানে ভেঙে যাবে এটা বলে দিই, তাহলে দেখেন ভেঙে কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। এবং এই এলিমেন্টগুলোর নাম্বার আমরা চেঞ্জ করে দিই। আমরা চাইলে বক্সের ভিতরে একটা H3 নিতে পারি বা H2, তাহলে এটা ফন্ট সাইজটা অনেক বড় হবে এবং ইজিলি আমরা ধরতে পারবো। তারপর এটা 6 নাম্বার হবে, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, আর এটা 10 নাম্বার। এই দেখেন চলে আসছে না। অলরাইট, সো ফ্লেক্সের আরেকটা প্রপার্টি হচ্ছে র্যাপ রিভার্স। এখন দেখেন 8, 9, 10 3টা উপরে আছে এবং বাকিগুলো নিচে চলে আসছে। সো উল্টা হয়ে গেছে, আগে এইগুলো প্রথমে সারিতে ছিল, এগুলো নিচের সারিতে ছিল, এখন এগুলো নিচের সারিতে, উপরের সারিতে, এগুলো নিচের সারিতে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমাদের বেশিরভাগ সময় র্যাপ লাগবে, শুধুমাত্র ফ্লেক্স র্যাপ এটা লাগবে। তারপর আমাদের কি প্রপার্টি আমরা দেখতে পারি, ফ্লেক্স বক্স প্লেগ্রাউন্ডে যদি যাই তাহলে আমরা অ্যালাইন আইটেমস দেখতে পারি। এখন আইটেমগুলো যেগুলো আছে ফ্লেক্স স্টার্টে আছে, আইটেমের যে ভ্যালুটা, যেমন আমি যদি এখানে বলি ফ্লেক্স অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্টে আছে, ঠিক আছে, স্টার্টে আছে মানে শুরুর দিকে আছে। এখানে যদি আমি বলি শেষের দিক থেকে তোমার শুরু হবে, তাহলে কী হবে দেখেন, কিছুই তো হয় না, বুঝছে, হয় নাই। তো এখান থেকে আমরা হচ্ছে রিমুভ করে দিই 5টা, কমেন্ট করে রাখি 5টা ডিপ। তো অ্যালাইন আইটেমসে তো কাজ করার কথা, ফ্ল্যাক্স এন্ডে কাজ করতেছে না কি জন্য, সামহাউ মেবি কোথাও ভুল করছি আমরা। চলুন আরেকবার আমরা ফ্ল্যাক্স বক্স প্লেগ্রাউন্ডে যাই, অ্যালাইন আইটেমস সেন্টার ফ্ল্যাক্স এন্ড। আচ্ছা, ফ্ল্যাক্স এন্ড দিলে শেষের থেকে হচ্ছে আমাদের ইয়ে পাবে। তো এই ফ্ল্যাক্স এন্ডে দেওয়ার জন্য আমি যেটা করব, এই 4 নাম্বারটাকে আমি হাইট বলে দেবো এখানে, স্টাইল। এখন দেখেন, এখন ইনলাইন ট্যাগটা কোথায় কাজ করতেছে। আমি চাইলে এখানে এক্সট্রা ক্লাস দিতে পারি, শুধুমাত্র আমার কি লাগবে, হাইটটা একটু বাড়াবো, আমি একটা ক্লাস নিতে পারি, ক্লাস নিয়ে সেখানে আমি হচ্ছে যে স্টাইলটা করে দিতে পারি। আবার আমি চাইলে শুধুমাত্র যেহেতু আমাদের একটা স্টাইলে আমাদের চেঞ্জ করতে হবে, তাইলে এটা আবার এটা পার্মানেন্ট না, কিছুক্ষণ পরে রিমুভ করে দেবো। তো আমরা যেটা করতে পারি, এখানে ইনলাইনের স্টাইলটা বলে দিতে পারি, তোমার স্টাইল হবে কত, 250 পিক্সেল। চলে আসছে, এখন কিন্তু শেষের দিক থেকে আছে। আবার যখন ফ্লেক্স থাকবে না, অ্যারেঞ্জ থাকবে না, তখন শুরুর দিক থেকে সে শুরু হবে, মানে একদম টপের উপর থেকে। আবার যখন আমি এখানে বলে দেবো অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, তখন দেখেন কি হয়, তখন একটা মাঝামাঝি চলে আসবে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং হচ্ছে যে অ্যালাইন আইটেমস দিয়ে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে আমরা স্ট্রেচ করে দিতে পারি। স্ট্রেচ করলে সবগুলো পুরো জায়গা নিয়ে নেবে। আই থিঙ্ক নিচ্ছে না কেন, মেবি কোথাও ভুল হয়েছে। আমরা আবার ওইখানে যাই, এখানে গিয়ে এখানে আমাদের স্ট্রেচ বানানটা কপি করে নিয়ে আসলাম। সেম বানানো দিলাম, বাট কাজ করতেছে না। তো আমরা বক্স কন্টেনারকে একটা হাইট দিয়ে দিই, হাইট হচ্ছে তোমার 200 পিক্সেল, এবং এখান থেকে 4 নম্বর
এলিমেন্টের হচ্ছে আমরা হাইটটা রিমুভ করে দিছি, তারপর জায়গা রেখে গেছে, এটা কাজ করতেছে না। So, আমি টিচার, আমার এখানে যদি কাজ না করে তাহলে স্টুডেন্টদের এখানে কীভাবে কাজ করবে? তো স্ট্রেচ প্রপার্টিটা আসলে ভ্যালুটা অনেক বেশি আমাদের ইউজ হয় না, বাট তারপর আমাদের আপনাদের দেখানোর দরকার, বাট এখানে কাজ করতেছে না সামহাউ। অলরাইট, সো আমি আবার হচ্ছে ডকুমেন্টে গেলাম এবং আমাদের হচ্ছে এখান থেকে হাইটটা রিমুভ করে দিলাম এবং বক্সের যে হাইটটা আছে সেটা আমি হচ্ছে সেট করে দিলাম, হচ্ছে বক্স কন্টেনার হাইট সেট করে দিলাম 200 পিক্সেল। এখন দেখি কী অবস্থা হয়, স্ট্রেচ হয় কি না। এখন স্ট্রেচ হচ্ছে, আবার যদি স্ট্রেচটা রিমুভ করে দিই তাহলে দেখি, আচ্ছা এটা অটোমেটিকলি স্ট্রেচ হচ্ছে না। স্টাইল হাইট 50 পিক্সেল। এখন যেহেতু স্ট্রেচ অন করা সবগুলো এক সমান হওয়ার কথা, এক সমান হচ্ছে, তার মানে কাজ করতেছে, বাট আগে আমাদের কাজ করে নাই। তো এখানে হাইটটা হচ্ছে যে 200 পিক্সেল দেওয়ার কারণে এটা এখানে আবার 250 পিক্সেল দিছি। 250 পিক্সেল পাওয়ার কারণে সে স্ট্রেচ করে সবগুলোকে 250 পিক্সেল বানায় দিছে। তো আমাদের এখানে একটা বর্ডারের বাইরে চলে আসছে। তো আমরা এখানে যেটা বলে দিতে পারি যে মিনিমাম হাইট হবে, মানে সর্বনিম্ন হাইট হবে 250 পিক্সেল, কিন্তু যদি বাড়ে হাইট তাহলে বড় হতে পারবে। তো এই ছিল অ্যালাইন আইটেমস স্ট্রেচের কাজ। তারপর আমাদের আরও আছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট আমরা এইভাবে হচ্ছে যে আমরা করতে পারবো, সেন্টার করতে পারবো রো অনুযায়ী এগুলো চাইলে। তো আমি যদি এখানে এই ট্যাগটার মধ্যে বলে দিই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু সেন্টার হয়ে যাবে সবগুলো। আবার যদি বলে দিই আমি স্পেস বিটুইন, স্পেস বিটুইন, স্পেস বিটুইন হয়ে গেছে, মাঝখানে জায়গা রেখে সবাই কিনারা থেকে জায়গা ছেড়ে দিয়েছে। সো দিস ইজ জোস, আই থিঙ্ক ফ্লেক্সবক্স ইজ অসাম। পার্সোনালি ফ্লেক্সবক্সে কাজ করে মজা পাই, কারণ হচ্ছে এটা যদি আমি ফ্লট ইউজ করতাম বা যদি ডিসপ্লে অন্যান্য কিছু ইউজ করে যদি এটা করা হইতো তাহলে অনেক সময় লাগতো। তো ফ্লেক্সবক্সে আমি হচ্ছে আমাদের এখানে কয়টা আইটেম লাগতেছে আমি দেখাই। আইটেমটা রিমুভ করেছি, এলান আইটেম সেন্টারে এটা দিলাম। ডিসপ্লে ফ্ল্যাক্স লাগতেছে, আমার হচ্ছে ফ্ল্যাক্স র্যাপ তো আমাদের ইউজ হচ্ছে না, যেহেতু আমাদের 5টা এলিমেন্ট, আমাদের বেশি এলিমেন্ট নাই। অ্যালাইন আইটেমস লাগতেছে, জাস্টিফাই কন্টেন্ট, এই 3টা আইটেম দিয়ে আমি হচ্ছে ইজিলি করতে পারতেছি এটা সুন্দর একটা হচ্ছে যে কাজ। স্যার একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ শিওর, বলেন। স্যার এই ডিসপ্লে ফ্লেক্সটা তো শুধু ডিসপ্লে করা যায় তাই না? আমি যেমনি একটা ম্যাপ তৈরি করলাম, এলাইকে তো আর ডিসপ্লে ফ্লেক্স দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? সবাইকে দেওয়া যাবে। এলাইকে তো ইনলাইন ব্লকটা মানে পাশাপাশি আনা লাগে, ওটা কি ডিসপ্লে ফ্লেক্স দিলে কাজ হবে? আমি একদিন করছিলাম, কাজ হয় নাই, এর জন্য আর করিনি। কিন্তু এমনকি আমি সচরাচর মানে শিখছি মানে ইনলাইন ব্লক দেই। ওকে, সো আমরা আরও বেশ কিছু জিনিস, আমরা চলতে চলতে আরও অনেক কিছু জিনিস শিখবো। আমি চলে যাচ্ছি কোড পেনে। কোড পেন হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের একটা হচ্ছে কোড এডিটর, যেটা অনলাইন কোড এডিটর। আমরা যেমন ভিজুয়াল স্টুডিও এখানে কি ইউজ করতেছি, আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি, বাট কোড পেনের মাধ্যমে ইজিলি আপনি হচ্ছে ওখানে কোড করতে পারবেন। আমরা এবং এখানে হচ্ছে অনলাইনের মাধ্যমে কোড করতে পারবেন। এখানে তাদের বিল্ট ইন কোড এডিটর দেওয়া রয়েছে, যেমন এটা। তো এটা আমি সেভ করবো না, আমি জাস্ট এখানে একটা ইউএল নিচ্ছি এবং এখানে বডি নেওয়ার দরকার নেই, এখানে বডি নেওয়া আছে অলরেডি। তো আমি হচ্ছে 5টা এলিমেন্ট বা 5টা অ্যালাইন নিচ্ছি। অ্যালাইন নেওয়ার পর আমি এখানে বলে দিচ্ছি কী কী হবে বন্ধুমিত। লিস্ট 1 বা লিস্ট 1-এ আমরা সবগুলো লাগলাম এবং আমরা এখানে ইউএলটাকে ধরবো। হ্যাঁ, ইউএল ট্যাগটাকে ধরতেছি, যে আমাদের ক্লাস ধরা দরকার নাই। এবং ইউএল ট্যাগটাকে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ভায়োলেট দিলে কাজ করবে, কাজ করছে। এবং এখানে বলে দিলাম আমি প্যাডিং 20 পিক্সেল করতেছি, যখন সুন্দর করেই করি। তারপরে আমাদের কি আছে, এলআই আছে তাই না? তো আমি এখানে ইউএলএ বলে দেবো লিস্ট আইটেম নান, লিস্ট স্টাইল নান।
লিস্ট স্টাইল রিমুভ হয়ে গেছে এবং এলআইকেও আমরা এখন স্টাইল করব। তো আমি এখানে বলে দিচ্ছি তোমার প্যাডিং হবে উপর থেকে হবে 5 পিক্সেল 5 পিক্সেল এবং লেফট রাইটে 10 পিক্সেল 10 পিক্সেল হবে, ঠিক আছে? লেফটে 10 পিক্সেল, রাইটে 10 পিক্সেল। এবং তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক এবং তোমার টেক্সট কালার হবে হোয়াইট। তোমার মার্জিন হবে 5 পিক্সেল। পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ফ্লেক্স দেব এখানে, এই যে ইউএলএ আমার সুন্দর একটা লিস্ট এখানে ডিজাইন করলাম। এখন আমি এখানে বলে দিব ডিসপ্লে ফ্লেক্স, দেখেন সুন্দর করে চলে আসছে। স্যার আমি তো স্যার এলাই টেক্সট করতাম, এর জন্যই তো স্যার এটা কি মানে প্যারেন্ট কি করতে হবে? আপনার একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমি একটু আগে বলছিলাম আপনি মেবি ক্লাসে ছিলেন না, এটা আমরা সেভ করে রাখতে পারি। অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, যে আমরা এটা ক্লোজ করে দিই, সেভ করা দরকার নেই। এরকম সুন্দর ডিজাইন আমরা আরও করব। আপনি মেবি ক্লাসে ছিলেন না এবং যারা ছিলেন না তাদের সবাইকে বলতে চাই, ছিলাম যে ডাউন হওয়ার পরে হালকা একটু চলে গেছিলাম আর কি। তো এইখানে আপনার সবসময় আপনার এই যে প্রপার্টিসগুলো ফ্লেক্স, এটা হচ্ছে কন্টেনার জন্য। আপনার কন্টেনার যেটা হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট। যেমন এই বক্স কন্টেনার, এটা এই 5টা বা 10টা বক্সের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে বক্স কন্টেনার। তো ফ্লেক্সের কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে প্যারেন্ট এলিমেন্টকে দিবেন, এবং ফ্লেক্সের আর কিছু প্রপার্টি আছে যেগুলো শুধুমাত্র চাইল্ড এলিমেন্টের জন্য। যেমন এই পাশে দেওয়ার লিস্ট দেওয়া রয়েছে যে এইগুলো হচ্ছে ফ্লেক্স কন্টেনার বা ফ্লেক্সের প্যারেন্ট এলিমেন্টের জন্য, এবং ডান পাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে চাইল্ড এলিমেন্টের জন্য। একটু আগে লিঙ্ক দিয়েছিলাম গ্রুপে এবং চ্যাট বক্সে, আপনাদের বলছিলাম চেক আউট করার জন্য। মেবি চেক আউট আপনারা করছেন, না করলেও কেউ বলে নাই করছে কিনা। এনিওয়ে, সো এই ছিল ব্যাপারটা। এটা চাইলে আপনারা আরও আপনারা দেখতে পারেন, আর যতটুকু কাজ দেখালাম ততটুকু আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করবেন নাকি আরও কাজ দেখাবো? স্যার লিঙ্কগুলো দিয়ে তো স্যার একটু। লিঙ্কগুলো গ্রুপে দেওয়া আছে অলরেডি। সবার কি অবস্থা? সবাই চুপচাপ কেন? কি আরো দেখাবো নাকি প্র্যাকটিস করবেন এখন? আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে যে একটা কাজ করেন, 20 মিনিটের একটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আমরা একটা মেনু ডিজাইন করবো, এবং বাস্তবসম্মত আমি দেখাই কোন মেনুটা ডিজাইন করব। যেমন getbootstrap.com-এ যদি আমরা যাই, তাহলে এইটার যে মেনুটা আছে এরকম একটা মেনু ডিজাইন করবো আমরা। এই যে উপরে দেখতে পাচ্ছেন না মেনু, ডান পাশে ডাউনলোড বাটন এবং আমাদের এখানে আছে, এরকম একটা মেনু ডিজাইন করব। বা আমার সাইটে যে মেনুটা আছে এরকম একটা মেনু আমরা ডিজাইন করতে পারি ইজিলি, যেখানে লগো থাকবে এবং মেনু আইটেম থাকবে। লগো আছে, মেনু আইটেম আছে, লগইন আছে, এরকম একটা মেনু ডিজাইন করবো, ঠিক আছে? তো এখন আপনারা এইটুকু প্র্যাকটিস করে নেন। আমি 20 মিনিট পর হচ্ছে আমরা আবার অন্য কিছু দেখবো, অন্য মেনু আইটেমটা দেখবো। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো মেহেদি ভাই। হ্যাঁ ভাই কম এইসব লাইনে আছে নাকি? আমি মোটামুটি হ্যাং হয়ে গেছে। ওই যে লিঙ্ক দিতে দেখেন, কালকে করতে যেটা কীভাবে লিঙ্ক দিতে দেখেন। আচ্ছা, লিঙ্কটা পরে দিলে ভালো হতো, কারণ এখন তো আপনাদের প্র্যাকটিস করার জন্য সময় দেওয়া হয়েছে। আবার প্রথম থেকে বলতে হবে। সো আমি সরি, রেকর্ডিং পজ ছিল। তো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে menu.html একটা ফাইল নিলাম, যেটার মধ্যে আমরা লিঙ্ক করলাম style.css-টাকে, এবং আমরা হেডার ট্যাগ নিলাম। HTML5-এর হেডার ট্যাগ রয়েছে এবং ফুটার ট্যাগ রয়েছে। তো হেডারের জন্য হেডার ট্যাগ ইউজ করবেন এবং ফুটারের জন্য ফুটার ট্যাগ ইউজ করবেন। তার ভিতরে আমরা কন্টেনার নিলাম, কারণ হেডার ট্যাগটা আমরা ফুল 100% ওয়াইড দিতে চাই, এবং কন্টেনার যেটা আছে 1200 পিক্সেল সেটার মধ্যে আমরা কন্টেন্টগুলো রাখতে চাই। এবং হেডারের মধ্যে আমাদের কি আছে, আমাদের একটা লগো রাখলাম, আমরা এখানে লগোটা ক্লাস নিলাম, লগো রাখলাম। তার আগে লগো এবং মেনুর জন্য আমরা একটা প্যারেন্ট ক্লাস নিলাম, সেটা হচ্ছে হেডার কন্টেন্ট। ডিবের মধ্যে একটা প্যারেন্ট ক্লাস নিলাম হেডার কন্টেন্ট, এবং হেডার কন্টেন্টের ভিতরে লগো রয়েছে এবং মেনু রয়েছে। লগোর ভিতরে একটা ইমেজ রেখেছি এবং মেনুর ভিতরে আমরা 5টা এলাই নিলাম। এলাইয়ের ভিতরে আমরা হচ্ছে
আমরা অ্যাঙ্কর ট্যাগ রাখলাম, যেগুলো আমাদের মেনু আইটেম হবে। এই ছিল আমাদের HTML এবং CSS এর মধ্যে আমরা এখানে মেনু ডিজাইন স্টার্ট করার আগে আমরা এখানে কমেন্ট করে নিয়েছি যে আমাদের মেনু ডিজাইন স্টার্ট হচ্ছে, এবং হেডার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের গ্রিন টাইপের আছে, আমরা চাইলে এখন চেঞ্জ করে দিতে পারি। তো আমরা চেঞ্জ করে দিলাম। তারপর আমাদের লগো রয়েছে, লগোটাকে আমরা দিলাম এখানে, ঠিক আছে। লগোর আমরা ম্যাক্স ওয়াইড বলে দিচ্ছি 150 পিক্সেল, এবং লগোর যে ইমেজ আছে সেটাকে ম্যাক্স ওয়াইড বলে দিলাম 100%, এবং হাইট পাবে অটো। এটাকে রেসপন্সিভ করলাম যাতে ইমেজটা আমাদের যতটুকু হাইট আছে ওয়াইড আছে সেটা বাইরে যাতে না বের হয়ে যায়। তাদের ইমেজটা আমাদের গোলাকার যেহেতু, তাই হচ্ছে যে আমাদের এখানে 150 যে পিক্সেল যে ওয়াইড দিলাম সেটা অনেক বেশি হয়ে গেছে। এটাকে শুধুমাত্র 50 পিক্সেল ওয়াইড দিলে মেবি ঠিক থাকবে, ঠিক আছে। এখন আর যদি চ্যাপ্টার টাইপের লগো হয় তাহলে সেই অনুযায়ী লগো দিবেন, কারণ হাইট তো এটার বেশি না। আবার আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বলে দিতে পারি তোমার হাইট হবে অটো, হ্যাঁ, ম্যাক্স ওয়াইড আমরা বলা দরকার নাই, আমরা এখানে বলে দিতে পারি হাইট হবে অটো, মানে ওয়াইড হবে অটো এবং হাইট হবে ম্যাক্স হাইট। এটাকে দুইভাবেই করতে পারি। সো ম্যাক্স হাইট, ওইখানে যদি আমি ওয়েট হাইট যদি মানে লোগো কিনা দিয়ে শুধু লোগো ইমেজটা যদি আমি ওয়েট 50 পিক্সেল হাইট 50 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে কি হবে স্যার? তাহলে হবে, আপনার লগো চ্যাপটা হয়ে যাবে। না, হাইট অটো দিলাম, মানে অটো দিলে তার চাপতে হবে না, আর ওয়েটটা মানে আমি মেপে দিলাম। ওইভাবে এটা করা আসলে আপনাদের এটা করতে পারেন, করলে কাজ করবে, কিন্তু আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। আপনার আমি আপনাকে বলি, এটা যেটা করতে আমরা কি করতেছি এখন, লগোটাকে আমরা হাইট দিতেছি কিন্তু ইমেজটা অটোমেটিক পাচ্ছে, কিন্তু আপনি যখন করবেন তখন আপনি বলে দিচ্ছেন যে তোমার হাইট হবে 50 পিক্সেল, বাট তুমি ওয়াইড পাবো অটোমেটিক, ঠিক আছে, ম্যাক্স হাইট হবে 100%। সো তো আমি এখন যেটা করতেছি লগোর ক্লাসটাকে আমি স্টাইল করতেছি, বাট লগোর যে ইমেজটা সেটা অটোমেটিক পাবে। তো এখানে যদি এই লগোর ইমেজটা চেঞ্জ হয়ে যদি অন্য কোনো লগোর ইমেজ আসে তাহলে কিন্তু সেমই থাকবে। আচ্ছা, হাইটের ক্ষেত্রে এখন ঠিক আছে। সো হাইট এবং ওয়াইড ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমরা এইভাবে কাজে লাগাইতে পারবো। এখানে যদি ওয়াইড দিই 50 পিক্সেল দিই তাহলে এখানে বলে দেবো ম্যাক্স ওয়াইড 100%, হাইট অটো। আবার যদি এখানে হাইট দেয় তাহলে ওয়াইড অটো থাকবে, ম্যাক্স হাইট 100% থাকবে। তাহলে ওই এই প্যারেন্ট ডিপের যতটুকু হাইট আছে ততটুকু হাইট সে পাবে। এখন যদি আমরা লম্বির কোনো পিকচার এনে বসাই তাহলেও কিন্তু কাজ করবে, কারণ সেম হাইটই পাবে এবং ওয়াইডটা অটো পাওয়া যাবে। তাই লম্বা হলেও এখানে চ্যাপটা হবে না, অটোমেটিকই পাবে, যেই সাইজের আছে ওই সাইজই পাবে। সো এটা একটা গ্রেট। তো তারপরে হচ্ছে আমাদের দুইটাকে দুই পাশে নিয়ে যেতে হবে। দুইটাকে দুই পাশে নেওয়ার জন্য আমরা এখন এই প্যারেন্ট ডিপের ক্লাসটাকে আমরা ইউজ করবো। এখানে হেডার কন্টেন্ট আমরা এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা স্টাইল করব। এবং যেহেতু লগো এবং মেনুর প্যারেন্ট ডিপ এটার মধ্যে আমরা ফ্ল্যাগস ইউজ করব। ডিসপ্লে আমরা ডিসপ্লে বলে দিচ্ছি ফ্ল্যাগস। ডিসপ্লে যখন ফ্ল্যাগস বলে দিলাম তখন পাশাপাশি দুটো একসাথে চলে আসছে। এখন রিসেটের মধ্যে আরও বেশ কিছু কাজ করতে পারেন আপনি, যেমন হচ্ছে যে বলে দিবেন অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন নান, মানে যে হচ্ছে আন্ডারলাইনটা থাকে সেটা কিছু শো করবে না। আবার এটা কালার ব্ল্যাক হয়ে শো করবে, ডিফল্ট কালার ব্ল্যাক থাকবে, এরকম আপনি রিসেট করে নিতে পারেন। এবং যখনই হচ্ছে আপনি স্টাইল করবেন তখন কমেন্ট করে করবেন, এই কোডগুলো আপনার কোডের স্ট্যান্ডার্ড রক্ষা করবেন, তাহলে যে কোনো জায়গায় যখন জবের ইন্টারভিউ হবে তখন ইজিলি আপনি জব পেয়ে যাবেন, ঠিক আছে। রিসেট CSS এগুলো অনেকে লক্ষ্য করে, কারণ বিষয়গুলো হচ্ছে যে মানে চেক করে যে কে কত জানে, কে কী স্ট্যান্ডার্ড জানে কিনা কেউ। এবং আমরা এখানে আরও করতে পারি, যেমন UL LI OL LI এগুলোকে আমরা লিস্ট স্টাইল নান করে দিতে পারি। লিস্ট স্টাইল আমাদের এখান থেকে চলে গেছে, ঠিক আছে। এখন দুইটা আছে, তো আমি একটু জুম করে নিচ্ছি, আমাদের যেহেতু উইন্ডোটা আমার অনেক বড়, অনেকের হয়তো ল্যাপটপে কাজ করে উইন্ডো ছোটো, তো আমাদের দুইটার সাথে সাথে আছে। এখন আমি বলে দেবো এটা ডান পাশে যাবে, এটা বাম পাশেই থাকবে। তো এটার জন্য আমাদের কী ক্লাস আছে, ফ্লেক্সবক্সের জাস্টিফাই কন্টেন্ট আছে। যেমন নিচে এখানে দেখতে পাচ্ছেন জাস্টিফাই কন্টেন্ট, যদি স্পেস বিটুইন আছে, স্পেস বিটুইন দেখলে মাঝখানে জায়গা ছেড়ে দুইটা মানে কন্টেন্টগুলো কিনারে চলে যাবে এবং মাঝখানে জায়গা রেখে দেবে। তো সেম আমরা এখানে করতে পারি। আমি এখানে বলে দেবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটা যখন বলে দিব তখন দেখবেন দুইটা দুই পাশে চলে গেছে, দুই পাশে চলে গেছে না।
এখন আমাদের কিন্তু এই ইউএলের মধ্যেও কিন্তু আবার ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করতে হবে, কারণ ইউএলের মধ্যেও চাইল্ড এলিমেন্ট আছে না, এই যে 5টা চাইল্ড এলিমেন্ট আছে। তো আমি মেনু ক্লাসটাকে ধরে নিলাম। আবার আপনি যখন ট্যাগের সাথে কোনো ক্লাস থাকবে সেটাকে একসাথে সিলেক্ট করার জন্য আপনি এইভাবে বলতে পারেন ইউএল ডট মেনু। ইউএলের মধ্যে যে মেনু ক্লাস আছে সেটাকে আমি সিলেক্ট করলাম। আমার এখানে এটা কেটে কেটে আসতেছে, মানে বাইরে আসতেছে। সমস্যা নেই, ভিডিও রেকর্ড হচ্ছে, পরে দেখে নিন, মেবি ইন্টারনেট প্রবলেম। সো ওকে, সো ইউএল ডট মেনু এই ক্লাসটাকে আমরা সিলেক্ট করলাম এবং ডিসপ্লে ফ্ল্যাগস আমরা এখানে দিয়ে দিলাম। মানিকগঞ্জের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি জানেন, আপনাদের যে ক্লাস করাচ্ছে এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন এবং হচ্ছে ইলেকট্রিসিটি, এই দুটো সবচেয়ে বড় প্রবলেম। এই দুটোর কারণে ঠিকমতো স্টুডেন্টরা ক্লাসে আসতে পারে না, আসলেও হচ্ছে নেট কানেকশন দুর্বল থাকে, যার ফলে হচ্ছে প্রবলেম হয় ক্লাস করতে। কিন্তু আমার তো হচ্ছে যে আমি হচ্ছে ধরাবান্ধা অবস্থায় আছি, কারণ আমার নির্দিষ্ট সময়ের মধ্যে মডিউল শেষ করতে হবে। তো এই জন্যে আমি আমার দায়িত্বটা পালন করতেছি। তো আশা করি আপনাদের বিষয়টা হচ্ছে পজিটিভলি নেবেন। আমি ডিসপ্লে ফ্ল্যাগস এখানে দিয়ে দিলাম, তাহলে সবগুলো পাশাপাশি চলে আসবে। এই দেখেন এখন পাশাপাশি চলে আসছে। এবং আমি এখানে যেটা করতে পারি, এখানে আমাদের যে মেইন যে হেডার কন্টেন্ট ছিল এটাকে যদি বলে দেই অ্যালাইন আইটেম সেন্টার, যাতে সেন্টারে থাকে এই টেক্সটগুলো, তাহলে কিন্তু সেন্টার হয়ে যাবে। যেমন এখানে আছে অ্যালাইন আইটেমস কই, অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে কিন্তু সেন্টারে চলে আসবে। তো আমি এখানে বলে দিচ্ছি উপরে হেডার কন্টেন্টে যে অ্যালাইন আইটেম সেন্টার। তো আমি এটা সেভ দিলেই কিন্তু এখানে চেঞ্জেসগুলো চলে আসবে, এই যে সেন্টার হয়ে গেছে। এখন আমাদের এটার উপরে আমরা একটা প্যাডিং রাখবো, মার্জিন রাখবো এই হেডার কন্টেন্টের উপরে, ভিতর থেকে একটু জায়গা ছেড়ে দিবে হেডার কন্টেন্টে। তো আমি এখানে প্যাডিং বলে দিচ্ছি যে তোমার উপর নিচ থেকে তুমি 10 পিক্সেল করে প্যাডিং রাখার জায়গা রেখে দিবে এবং লেফট রাইট থেকে 0 পিক্সেল জায়গা প্যাডিং ছাড়বা। তো উপর নিচ থেকে সে প্যাডিং ছেড়ে দিছে এবং আমাদের জাস্ট ফ্লেক্স বক্স ইউজ করার কারণে কন্টেন্ট এখন লেআউট হয়ে গেছে। এখন শুধু আমরা এই মেনুটাকে আমরা স্টাইল করব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো মেনুটাকে আমি এখন স্টাইল করব, ইউএল ডট মেনুটাকে আমি সিলেক্ট করলাম, এর ভিতরে যে এলআই আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে বলে দিলাম যে তোমার প্যাডিং হবে উপর নিচ থেকে 10। এলআইকে আপনারা দিবেন না, কারণ হচ্ছে এলআইকে দিলে এলআইকে যখন ওভার করবেন তখন কিন্তু পাবে না। যেমন মনে হয় এলআইকে দিয়ে আমি দেখাই 10 পিক্সেল করে এখানে বলে দিচ্ছি এবং লেফট রাইট থেকে 20 পিক্সেল আমি বলে দিলাম, তাই কিন্তু এলআইকে পাচ্ছে, ঠিক আছে, লিস্ট আইটেম। তো এটার উপরে যদি আপনি ওভার করেন তাহলে কিন্তু লিঙ্ক ট্যাগটা পাচ্ছে না। যেমন শুধুমাত্র টেক্সটের উপরে ওভার করলে লিঙ্ক ট্যাগটা পাচ্ছে, যে এই যে কর্নার একটা মেনু ডট শো করবে, ঠিক আছে, দেখেন এই যে সার্ভিস মেনু ডট HTML হ্যাশ, যদি হ্যাশ লিঙ্ক দিচ্ছি আমরা, তো এখানে এলআইতে পাচ্ছে না, কারণ আমরা প্যাডিংটা এলআইতে দিছি। তো যখন হোভার করতেছি এটা এলআইয়ের উপর, তখন কিন্তু আমাদের লিঙ্কটা পাচ্ছে না। তো এটা করার জন্য আমরা সবসময় কী করবো, এলআইয়ের ভিতরে যে এ আছে এ ট্যাগটাকে আমরা লিঙ্ক দেবো। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলাম, দেখি কী অবস্থা হয়। হোয়াইট দিলাম, চলে আসছে, কত সুন্দর মেনু চলে আসছে। এখন আমরা দেখেন কত সুন্দর মেনু চলে আসছে না, ইজিলি চলে আসছে কত সুন্দর মেনু। আমাদের মেনু হোভার করার দরকার নাই, আমার আগেই চলে আসছে মেনু আইটেম। আমাদের লগর কালার সাদা, তাই আমরা সাদা দিলাম ব্যাকগ্রাউন্ডে, তাই কত সুন্দর লাগতেছে। এখন মার্জিন দিলে দিতে পারি, এইভাবে রাখতে পারি। তো আজকের একটা জিনিস আমি এখানে দিয়ে দিব, হোভার এলিমেন্টটা আমি এখানে দেখাই দিব, ইউএল ডট মেনু এলআই ডট এ। তার এটা যদি হোভার করি তাহলে কী হবে, হোভার করলে মানে আপনি যখন মাউসটা নেবেন এটার উপর তখন কী হবে। তো আমি এখানে মাউস নেওয়ার উপর আমি বলে দেবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যাবে এবং তোমার টেক্সটের কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাবে। সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং বাসায় গিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। এই দেখেন যখন হোভার নিচ্ছি তখন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যারা স্টুডেন্ট আছেন তারা কি মজা পাচ্ছেন? সবাই কথা বলেন, মজা পাচ্ছেন অনেক। এনিওয়ে, সো এটা দেখালাম যে সিএসএস অনেক সুন্দর। আপনারা যখন আপনাদের আগে যখন প্র্যাকটিস করে আসছেন, এখন আপনারা রিয়েল ওয়েবসাইট তৈরি করবেন। যেমন এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এটার কালার আমরা টমেটো কালার দিলে আরও জোস হবে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে টমেটো কালার দিই, তাহলে দেখেন এখানে কালারটা আরও ফুটবে। এই দেখেন টমেটো কালার চলে আসছে, এখন আমরা জোস লাগতেছে, তাই না? এখন এটার ভিতরে কিন্তু আমরা আরও অ্যানিমেশন দিতে পারি, যে অ্যানিমেশন হয়ে আসবে। বাট এটা আজকে আমরা এক লাইনের কোড লিখলে হয়ে যাবে। তো আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন। আমি ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি যে অ্যানিমেশন হবে। যেমন মনে করেন এখানে ট্রানজিশন হবে
অল যতগুলো প্রপার্টি আছে সবগুলো প্রপার্টির মধ্যে 0.5 সেকেন্ড হবে, 0.5 সেকেন্ড লিনিয়ার অ্যানিমেশনটা হবে এখানে। তো এটা যখন দিব তখন থেকে আর সুন্দর করে আসবে, দেখেন আসতেছে না সুন্দর করে, 5 সেকেন্ড বড় হয়ে গেছে, মানে আস্তে আস্তে আসতেছে। তো এটাকে একটু ফাস্ট করার জন্য আমি এখানে 3 সেকেন্ড দিয়ে দিলাম অথবা 2 সেকেন্ড দিয়ে দিলাম, তখন আর লাফালাফি করে আসবে না, একটু হালকা একটু সময় নিয়ে আসবে সে। আবার যদি অ্যানিমেশনটা রিমুভ করে দেন তাহলে দেখেন ধাপ করে চলে আসবে, এই ধাপ করে চলে আসতেছে। অ্যানিমেশনটা থাকলে হচ্ছে একটু হালকা ফেড হয়ে আসতেছে এখানে। এছাড়াও আচ্ছা লিনিয়ার ভাই, এই জায়গায় আরেকটা ইফেক্ট দেখানো যাবে, মানে যে অ্যানিমেশনটা দেখাইলেন ওইটা বা কি আরেকটা ইফেক্ট দেখানো তো, কোন ইফেক্টটা ভাইয়া? মানে ওই যে হোভারটা যখন ওই যে অপশনগুলোতে যখন ওই যে মাউস নিলে যে এইটা ওই যে আপনি প্রথমে যে দেখাইছিলেন 5 সেকেন্ড, তারপরে যে 3 সেকেন্ডের এটা দেখাইলেন না, মানে আচ্ছা, ওইটা 3 সেকেন্ডটা আর হচ্ছে যে কোনো effect আছে ভাই? এটা 3 সেকেন্ড, কত সময় ধরে অ্যানিমেশনটা হবে? তো আমি 2 সেকেন্ড দিই এখানে, তাহলে দেখেন কি হয়। তা আমি ওভার নিলাম তো 2 সেকেন্ড সময় নিয়ে এসে আস্তে আস্তে করে আসবে, আস্তে আস্তে শুরু করে আসতেছে, দেখতে পাচ্ছেন জি জি, এখানে। আমি এই কথাটাই বলছি যে এই যে এখন যেমন আস্তে আস্তে আসতেছে, তাই না ভাই? হ্যাঁ। তো মানে এটার পরিবর্তন কি মানে আরো কোনো ইফেক্ট আছে নাকি, যা আরো অন্য কোনো ভাবে বেসিক আসতে ইফেক্ট, পারে এরকম? বেসিক ইফেক্টগুলো এগুলাই, লিনিয়ার, ইজ আউট। আপনার ভিজুয়াল স্টুডিওগুলোতে লেখলে এগুলো শো করবে, যেমন ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট, এগুলো বেসিক ইফেক্ট। তো এগুলো ইউজ করবেন। আমরা পরবর্তীতে অ্যাডভান্স অ্যানিমেশন দেখবো, ঠিক আছে? দেখতেন সুন্দর করে আস্তে আস্তে শো করতেছে। তো এই ছিল মেনু ডিজাইন, এইটা প্র্যাকটিস করেন ভালো করে। এর মধ্যে আমাদের এখন একটা লম্বা একটা ব্রেক হবে, পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন এই ব্রেকের মধ্যে। আর যারা, ঠিক আছে, আমরা এখানে ক্লাস স্টার্ট করবো হচ্ছে 10:56 বাজে, আমরা স্টার্ট করবো 11:30-এ, ঠিক আছে? 30 মিনিটের একটা ব্রেক নেন এবং এর মাঝখানে আপনারা প্র্যাকটিস করেন। অ্যান্ড হচ্ছে যে আমি পজ করে দিচ্ছি, রেকর্ডিং করে দিই। তো বেসিক্যালি আমরা ফ্লেক্স বক্সের ক্লাস করলাম এবং মেনুর ক্লাস করলাম, এবং হচ্ছে যে ওই মেনুটা তো আপনার এই টিউটোরিয়ালটা দেখে আরো আরামসে করা যাবে। ভাই ভরসা করেন না, ভরসা বর্তমানের উপর করেন, তাইলে আপনার মনে করেন কোনো প্রবলেম হবে না। না হলে দেখা গেছে যে পরে স্বাভাবিক ইন্টারনেট থাকলো না, যখন আপনি দেখতে বসলেন কারেন্ট থাকলো না, তখন প্রবলেম হবে। আপনি যতটুকু পারেন এখন প্র্যাকটিস করে নেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় আর কি। ভাই প্র্যাকটিস তো করলাম, কিন্তু এই যে লিংক যে হইতেছে না, বুঝলাম না কই গেল লিংক। আপনি আমাদের শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি তো বলছি যে আমি আপনার প্রবলেম সলভ করে দিব। তো এটা আবার অ্যাডভান্স টাইপের, যেটা বলতেছিলাম, এই বয়লার প্লেটটা অনেক অ্যাডভান্স। যেমন এটার মধ্যে হচ্ছে সাস ইউজ করা আছে, এবং আমাদের সাস ফোল্ডার স্ট্রাকচার আছে, ফন্টসম আছে, ওয়েব প্যাক আছে, বেবেল আছে, ফাইল লোডার, সিএসএস লোডার, অনেক কিছু দেওয়া হয়। জি ভাই। ভাই আপনি আরেকটা ওই যে ফন্টাসাম প্রোটা আছে না, হুম। তো এক ডেভেলপার মানে তার গিটহাবে লিংকটা দিয়ে দিয়েছিল, আমি তো ডাউনলোড করে আমি ইনস্টলারকে ইউজ করতেছি। এটা কি ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করলে কি কোনো ঝামেলা বা সমস্যা হবে? আপনি ফন্টসম ফ্রিতে ইউজ করতে পারেন, কারণ হচ্ছে ওইটার মধ্যে অনেক প্রচুর পরিমাণ আইকন দেওয়া আছে। আর ফন্টসম ইউজ করতে হবে তেমন কোনো বাধা ধরা নেই। আর প্রো ভার্সনটা তো আপনার টাকা দিয়ে কিনতে হয়, তো আপনি কিনা ছাড়া যদি ইউজ করেন তাহলে প্রবলেম আর কি, ইললিগাল ইউজ করা ঠিক না। আর বাইরে আমরা বাংলাদেশ, আমি এতদিন ধরে ক্লায়েন্টের সাথে কাজ করতে, আমাদের দেশে এগুলো মানে না। ইললিগাল কি বিললিগাল কি, মনে করেন কেউ একজন বানাইলো আর আমি ইচ্ছা মতো নিয়ে ব্যবহার করলাম, এটা আমাদের দেশে মানে না। তো বাইরের দেশে এগুলো অনেক মানে ওরা, ঠিক আছে? ওরা নিজেরাই চাবে না যে আপনি ব্যবহার করেন ওদের পারমিশন ছাড়া, কারণ একটা কাজ যখন আপনি, হ্যাঁ, তারা কি আমাকে মানে যদি তার ফন্টাসাম প্রো বা লাইট ভার্সন লাগে তারা কিনে দিবে, নাকি আমার বললে কিনে দিবে। আমি একটা সাইট করছিলাম, ওই সাইটের ক্লায়েন্টে ফন্ট কিনে দিছে, অনেক কিছুই কিনে দিছে, তো আপনার বললে কিনে দিবে, সমস্যা নাই। মানে কি যে মধ্যে টেকনিক্যাল একটা লাইট ভার্সন একটা ফন্টাসাম একটা আইকন ছিল, তো এটা আমি আর দিতে পারবো না, বুঝলেন? এই জন্য বললাম কোশ্চেনটা। আমি অনেকগুলো প্রজেক্ট করছি, তো এটা মধ্যে লাইট ভার্সন ছিল, তার জন্য মানে ডাউনলোড করতে তো একটা সমস্যা না। আপনি ক্লায়েন্টকে বলবেন যে ক্লায়েন্ট আমার কিনে দেন, আমার এই জিনিসগুলো লাগবে আমার ক্ষেত্রে, তো ক্লায়েন্ট কিনে দিবে। আর আমাদের কাছে এই যে ফন্টসমের প্রাইস কত, 79 মেবি। তো এইগুলো ওইগুলো কোনো প্রাইসই না ওদের কাছে। ওরা এই একটা কফি খায় $5 দেওয়া, একটা কফি খায় $10 দেওয়া, ওইগুলো কোনো প্রাইস না। আর ওদেরও ইনকাম অনেক বেশি, ওদের মান্থলি ইনকাম $8,000-10,000 পার মান্থ ইনকাম। তো ওইখান থেকে $100 খরচ করলে কিচ্ছু না এগুলো। হ্যাঁ, ওই সেটা ছিল, তাই জিজ্ঞেস করলাম। It's okay.
আপনি স্যার আপনি বলুন না। তো সাইফুল ভাই আপনার কি স্ক্রিনের সমস্যা ওটা শেয়ার করেন, কি প্রবলেম ওটাতে? আচ্ছা ভাই, দেখাচ্ছি। ভাই এই যে দেখেন, মেশিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারও দেখা যাচ্ছে। আচ্ছা, আমারও হ্যাঁ ভাই। খুবই বদলাই। আচ্ছা ভাই, এই যে দেখেন, আমি বুঝলাম না ভাই, আমার এই যে ওই যে সমস্যা হইলো, আমার এই যে ক্লাস 6 নামে ফোল্ডার করছি, ফোল্ডারের নামও দিলাম, তারপরে স্টাইল ডট সিএসএস, মানে ওই যে সমস্যা হলো আমি বুঝতেছি না। আচ্ছা, আর এই যে সিএসএস কি মোটেই পাচ্ছে না? সিএসএস কি মোটেই পাচ্ছে না? সিএসএস মানে লিংক পাচ্ছে না, এই যে সিএসএস এটা দেখেন। আচ্ছা, আপনি এসটিএমএল এ যান, আবার এসটিএমএল এ যান, আমি বলে দিচ্ছি। লিংকটা কাটেন, ক্লাস 6 স্টাইল ডট সিএস পুরোটা কেটে দেন। এটা ভিতরে যেটা আছে এটা না, ক্লাস 6 স্ল্যাশ স্টাইল ডট সিএস এটা কাটেন। এবার নেন ক্লাস 6 এর ফোল্ডারের নাম লেখেন, আপনার যে ফোল্ডার আছে, সাইড বারটা ওপেন করেন, তাহলে তো দেখা যায়। বাম পাশের ইয়াতে ক্লিক করেন, ওই 1 লেখা যায় ওইখানে, স্টাইল ডট সিএসএস লেখেন। আপনার ফাইল তো ফোল্ডার ছাড়াই, স্টাইল ডট সিএসএস লেখেন। স্টাইল ডট সিএসএস, এই তো কি পাচ্ছে ফাইলের নাম। আপনার ফাইলটা এসটিএমএল এর সাথে কোনো ফোল্ডার সিএসএস ফোল্ডারের ভিতরে না, তাই সিএসএস স্ল্যাশ দিতে হবে না, স্টাইল ডট সিএসএস দিলে হবে। সেভ করেন, এবার ব্রাউজারে যান। দেখি এবার প্রবলেম হয়েছিল কই? আপনি আপনার যে ফাইলটা ছিল এটা এসটিএমএল এর সাথে ছিল, তো আপনি যেভাবে দিচ্ছিলেন সেটা হচ্ছে ফোল্ডার নাম দিচ্ছিলেন ক্লাস 6, কিন্তু ক্লাস 6 ফোল্ডারের মধ্যেই ছিল, মানে মধ্যে ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি এসটিএমএল থেকে লিঙ্ক করতেছেন, তো এসটিএমএল এর সাথেই ছিল, এই জন্য ক্লাসের ফোল্ডারের নাম স্ল্যাশ দেওয়ার দরকার ছিল না। আর যদি এসটিএমএল এর আমি আপনাকে বলি, আপনি জানো ওইখানে এইতে যাব কোডিংয়ে? কোডিংয়ে যাবেন, এক্স্যাক্টলি। জি, তো এইখানে যদি আপনি একটা, যেমন আমি এখানে সিএসএস ফোল্ডার নিয়েছিলাম, এইচটিএমএল এর পাশে একটা সিএসএস ফোল্ডার নিয়েছিলাম, নিয়ে ওইটার ভিতরে আমি স্টাইল ডট সিএসএস রাখছিলাম, তো এরকম যদি হয় দেন হচ্ছে আপনি ফোল্ডারের নাম নেবেন। আর যদি এই দেখেন না ইন্ডেক্স ডট এইচটিএমএল, লগো ডট পিএনজি, স্টাইল ডট সিএসএস, মানে ইন্ডেক্স এইচটিএমএল সাথেই আছে, সাথেই যখন থাকবে তখন আর আপনার এই ফোল্ডারের নাম লিখতে হবে না। জি ভাই, বুঝতে পারছি। মানে আমি ফোল্ডারে যে এখান থেকে এই ফাইল এখান থেকে নিছিলাম। রাইট, বুঝতে পারছি। ওকে ভাই, তারপর হয়ে গেল, আপনি বাকি প্রবলেমগুলো ফিক্স করে নেন, বাকিগুলো পারবেন আশা করি। ওকে ভাই, ধন্যবাদ ভাই। তাহলে এখন কি করবেন, মেনু দেখবেন? মেনুটা ভাই দেখান, আর যে ভিতরে কোনো ভুল, এই যে আমার সবাই সুচি আছে, ওই এক ভুলের ফোল্ডারের নাম লিখে আমার আধা ঘন্টা ধরে যে কষ্ট করছি, কষ্ট শেষ। আসলে ভাই সমস্যা হলো আইটি প্রবলেমের কারণে এরকম হয়। এরকম আমার একটু প্রবলেম হইলো, দেখা দিল কি প্রবলেম ছিল আপনার কিভাবে বলবো না, বলতেছি, তারপরে আবার করলাম যে এখানে সেম কাহিনীটা করছে। ওই তো ভাই, মানে ওইটাই বললাম যে একটু ভুলের জন্য ভাই একবার এত বন্ধু ট্রাই করতেছি, কই প্রবলেম খুঁজেই পাইতেছি না। কি অবস্থা মানে ভাই সামনে আইগা না, এটা আবার দেখাবে সামনে আইগা এগুলো করতে দেখা যাবে। আপনাদের আরেকটা বিষয় আমি বলে দেই, আপনাদের চলে আসছে ওয়েব ডিজাইনের যে মডিউলটা, হ্যাঁ আমি আপনাদের মডিউলটা দেখতে পাচ্ছেন না ওয়েব ডিজাইনের? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনাদের মডিউলে কিন্তু প্র্যাকটিস করার কোনো স্পেসই নাই, বিকজ হচ্ছে এইটার মডিউলের আপনাদের মেইন টার্গেট হচ্ছে আর্নিং পর্যন্ত নিয়ে যাওয়া, ঠিক আছে? এটাতে কোনো আপনাদের হচ্ছে যে প্রজেক্ট, যেমন আমি ওয়েব মেনু ডিজাইনটা দেখালাম, এটা আমি নিজে থেকে দেখাইছি, এরকম কোনো প্রজেক্টই নাই। তো আপনাদের যদি এটা এরকম কোনো 8-10টা প্রজেক্ট থাকতো তাহলে আপনারা হাতে কলমে পাক্কা হয়ে যেতেন, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই ধরনের কোনো প্রজেক্ট নাই, যার কারণে হচ্ছে আপনারা এইখানে আপাতত এরকম এই পর্যন্ত শিখতে হবে, কারণ হচ্ছে কালকে থেকে আমরা বুটস্ট্র্যাপ শুরু করে দেবো। তো এই জন্য হচ্ছে এই
যে প্রজেক্ট এটা পারফেক্ট একটা মানে না, কারণ হচ্ছে 2 মাসের মধ্যে বুঝতে তো পারতেছেন, আমি আপনাকে অলরেডি বলছিলাম যে 2 মাসের মধ্যে আমাদের এ টু জেড শেখানো হচ্ছে। আমাদের এটা 1 বছর হইলেও শেষ হবে না যে মডিউল আর কি পুরা, যদি প্রজেক্ট সহ দেখায়, কিন্তু এখানে কোনো প্রজেক্ট নেই, বেসিক শেখানো হচ্ছে সব কিছু। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি তাহলে তার সামনে আইগান ভাই এবং হচ্ছে আপনাদের হচ্ছে যে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্রথম দিন যেরকম আমাদের যে অ্যাসাইনমেন্ট দেবো হোমওয়ার্ক সেরকম দিয়ে দিবেন আজকে থেকে তার বেটার হবে আজকে তো সিএসএস টা কমপ্লিট তারপর আমরা একটা টাস্ক দিয়ে দিবেন সেরকম আমরা কাজটা করব তাহলে ঠিক আছে, আমার সাইডের যে মেনু আছে মেনুটা ডিজাইন করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, সেলিম রানার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে অনেকগুলো তার সে প্রজেক্ট করে দিতে, আপনারা সব দেখতে পারেন। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি তো লিংক মেবি কিসে আমার আমাদের গ্রুপ মনে হয় দেওয়া আছে, তারপর আপনি সেলিম রানার লিখে সার্চ দিলে হবে, সার্চ দিলে হবে। অনেকগুলো প্রজেক্ট করে দিতে, বুঝছেন? আচ্ছা বেশ ভাই, আপনি দেখে গ্রুপে যদি দিয়ে দিলে ভালো হয়, কারণ সার্চ দিয়ে অনেক সময় বের পাওয়া যায় না। ভাই গ্রুপে অলরেডি দেওয়া আছে অলরেডি। আর শুনেন পারত, আপনি মনে করেন যখনই হচ্ছে পোস্ট দিবেন সবগুলা লিংক একটা পোস্টে দিয়ে পোস্ট দিবেন। আচ্ছা জি ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে সার্চ দিলাম বাংলাদেশি সেলিম রানা, আসলে ইন্ডিয়ার সেলিম রানা। আরে আরে ভাই আচ্ছা আচ্ছা তো মনে হয় ভাই, আমি সেদিনকে ভাই যে ভাই যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের নাম লিখে সার্চ দিতেছে, আসতেছে, দেখি না কেমন লাগে। তো টিচার ভাই সবাই ভালো, যদি নিজে প্র্যাকটিস করা যায় ভাই সফলতা ভাই সব জায়গা থেকে পাওয়া যায়। আর যদি টিচার করতে পারো, নিজেরা যদি প্র্যাকটিস না করে তাহলে ভাই সফল কোনো ধরনের সফলতা হবে না। না ওই জন্য ব্যাপারটা বললাম আপনাদের ক্লিয়ার কাট করে, যে এখানে মডিউলে কিন্তু প্রজেক্ট নাই, তো প্রজেক্ট হচ্ছে প্র্যাকটিস করবেন আপনারা প্রচুর পরিমাণ। ইউটিউব থেকে অনেক চ্যানেল আছে, সেইখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন, অনেক প্রচুর পরিমাণ প্রজেক্ট আছে ইউটিউবে, সেইগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন। এগুলো দেখে প্র্যাকটিস না করলে কিন্তু মানে এটা থাকবে না, যত কিছু শেখেন না কেন। আমার কথাটা কি ভাই বুঝছেন, এই ফ্রিল্যান্সার জগতে যারা আছে মানে বেশিরভাগ আমি পজিটিভ লোক, যে নাম জাকির ভাই একজন, আমি যার ভিডিও করে দেখি সে তার মানে অনেক পজিটিভ লোক, আমার স্যার ভাই আমি যে একটা পজিটিভ এরকম। ভাই আমার কারোর সাথে শত্রুতা নাই, আপনি কারো ভিডিও দেখেন না কেন, আমার তো পার্সোনালি প্রবলেম নাই। আমার টার্গেট হচ্ছে আপনার স্কিল ডেভেলপ হোক, আপনি শিখেন, আপনি শিখলে আমার সার্থকতা। এখন আপনি যেখান থেকে শিখেন না কেন শিখলেই হইলো, ঠিক আছে? তো আমি আমাদের যেহেতু এখানে সময় নাই, আমি দেখাইতে পারতেছি না, সেই ক্ষেত্রে আপনি ইউটিউব। হ্যাঁ বলেন। আপনি একটা চ্যাট দিয়ে আপনি একটা ফুল একটা প্রজেক্ট করে দেখাবেন, মানে এ টু জেড। টাইমই নাই রে ভাই, প্রজেক্ট তো দেখাবো, আসবে প্রজেক্ট, অনেক প্রচুর প্রজেক্ট আসবে। অলরেডি একটা ওয়েব ডিজাইনের পুরো কোর্স রেকর্ড করে রাখছি, কিন্তু ওয়েবসাইটের কাজও শেষ, কিন্তু পাবলিশ করতে সময় পাইতেছি না। আমি দেখছি এই সারা ইউটিউবে ফিরে চ্যাট দিয়ে তোরা বোঝানোর মতো কেউ এরকম পাবলিক আমি দেখি না, এই জন্যই বললাম, বুঝছেন? বুঝতে পারছি। চ্যাটটাকে আমি দেখতে থাকবো। যখন নামবো তখন মনে করেন একদম সেইভাবে নামবো, এবং হচ্ছে মনে করেন পুরা আকাশ পাতাল উল্টা পাল্টা করে দিব, মানে হিউজ পরিমাণ কাজ করব। আপনি বলেন শুধু সার্চ না, আপনার বুটস্ট্র্যাপ 5 আসতেছে সামনে, বুটস্ট্র্যাপ জেকুয়েরি, জাভাস্ক্রিপ্ট, লারাভেল, পিএসপি, মাইস্কেল সবগুলোর উপর টিউটোরিয়াল নিয়ে আসবো। অ্যাডভান্স টপিক যেমন নেক্সট.js, Vue.js সেগুলোর উপর টপিক নিয়ে আসবো। অনেক ধরনের টপিক থাকবে, কিন্তু এখন সময় নাই, এই জন্য মনে করেন ইয়ে করতেছি না। ব্যস্ততা তো জানেনই, দেন ক্লাস নেই, ক্লাসের মাঝখানে সমানে সমানে ফোন আসে। আমি মানে চ্যাটটা নিয়ে একদম কনফিউশন আছি। টেনশন করেন না, চ্যাসও শিখে যাবেন, ব্যাপার না। এখন কি ভাই তাহলে যে আপনারা কি বলছেন না আমাকে বলেন এখন। না ওইটা বলছিলাম যে আপনি এখন লাইভ প্রজেক্টে ঢুকে কাজ করেন, ঠিক আছে? বেশি বেশি লাইভ প্রজেক্ট করেন। আপনি লাইভ প্রজেক্টের জন্য অলরেডি রেডি আছেন কাজ করার জন্য, তাহলে কিছু যদি লাইভ প্রজেক্টে যদি কাজ করেন তাহলে মেবি আপনার স্কিল আরও ডেভেলপ হবে। হ্যাঁ লাইভ প্রজেক্ট আর করব আপনি টাইম পাওয়া একটা মানে প্র্যাকটিস করার জন্য কিছু এখন ব্যাপারটা হচ্ছে যে আমার হাতে এখন মূলত প্রজেক্টই নাই ফ্রন্ট এন্ডের, বেশিরভাগ প্রজেক্টই ওয়েব ডেভেলপমেন্টের আসে।
তো এই মুহূর্তে প্রজেক্ট নেই, তবে আমাদের কিছু কাজ থাকবে কিছুদিন পরে, অক্টোবর থেকে শুরু হবে। অক্টোবর থেকে যেহেতু আমরা অফিস নিব, তো অফিসে শুরু হবে, তখন হয়তো আমি আপনাকে যদি কাজ পাই তখন জানাবো আর কি, কাজ যখন থাকবে আর কি। আচ্ছা তাহলে কি আমি তোমার কন্টেন্ট আমাকে দেখবে নি, আমি মানে মোটামুটি বলতে পারি এখন, কিন্তু এখান থেকে আমি যাত্রা শুরু করবো, আমি পা দিব। কি বলবো? আপনি কিছুদিন ফ্রন্ট এন্ডে কাজ করেন, আপনার হচ্ছে আরও মজবুত হবে আপনার স্কিল, হ্যাঁ। আর আর ব্যাপারটা হচ্ছে ফ্রন্ট এন্ডে জাভা স্ক্রিপ্টের উপর আপনি বেশি জোর দেন। আমি যে ধরতেছি এখন জাভাস্ক্রিপ্টটা মানে প্রজেক্ট করবো এখন। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টটা প্রচুর, শুধুমাত্র যদি জাভা স্ক্রিপ্টটা ভালো করে ধরতে পারেন তাহলে লাখ দেড় লাখের উপর স্যালারি পাবেন বাংলাদেশের মধ্যেই পার মান্থলি। তো আপনার হচ্ছে যে ব্যাক এন্ডে যাওয়া লাগতেছে না, ব্যাপারটা ক্লিয়ার। ব্যাক এন্ডে যাবেন, ব্যাক এন্ডে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ডাটাবেজ আছে, সার্ভার আছে, এটা আছে, ওইটা আছে, সিকিউরিটি আছে, বহুত কিছু আপনার শিখতে হইব। অলরেডি আপনি ওয়েব ডিজাইন পারেন, এটাতে কিছুদিন কাজ করেন, হাত আরও পাক্কা হবে, পাশাপাশি জাভা স্ক্রিপ্টের উপর এক্সপার্ট হন, আরও ভালো হবে। ক্লিয়ার? জাভাস্ক্রিপ্ট মানে আমি মানে বুঝি না, মানে আমি ট্রাই করছি, মানে কয়েকটা ভিডিওগুলো দেখে শিখছি, মানে জাভাস্ক্রিপ্ট আসলে কাজটা কি, খালি শুধু অ্যানিমেশনের কাজ নাকি অন্য কোনো কাজ? জাভা স্ক্রিপ্টের ওয়েবসাইটে যে এত পরিমাণ কাজ আছে আপনি মানে কল্পনাও করতে পারবেন না। আমি আপনাকে যেমন এই যে আমার আমার সাইটটা যে আছে না, আমার সাইটটাতে গেলে দেখবেন এক পেজ থেকে অন্য পেজে গেলে সাইট কিন্তু রিলোড হয় না, হয় রিলোড হয় না, ওটা জাভা স্ক্রিপ্টের কাজ। যে কোনো কিছু আপনার নোটিফিকেশন শো করানো, লগ ইন করানো, এগুলো সব জাভা স্ক্রিপ্ট। আমার পুরো সাইটে জাভা স্ক্রিপ্টের দিয়ে করা। জাভাস্ক্রিপ্টের ভিতরে দেখি অনেকগুলো ইয়ে আছে, ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জাভা স্ক্রিপ্টের প্রচুর ফ্রেমওয়ার্ক আছে, এবং রিয়াক্ট, ভিউ, এই ধরনের ফ্রেমওয়ার্ক টপ লেভেলের ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক মানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ হয়। জাভা স্ক্রিপ্ট আপনার মাস্ট বি শিখতে হবে। আপনি যদি জাভা স্ক্রিপ্টের এখন পর্যন্ত ব্যবহার যদি নাও জেনে থাকেন, তারপর আপনি শিখেন, বিকজ জাভা স্ক্রিপ্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। আর পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 95% ওয়েবসাইট হচ্ছে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করেন। জাভা স্ক্রিপ্ট দিয়ে ব্যাক ইন, ফ্রন্ট এন্ড, গেম ডেভেলপমেন্ট, রোবোটিক্স সব কিছু করা যায়। মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট সব করা যায়। ফ্রেমওয়ার্ক কোনটা দেবো, রিঅ্যাক্ট নাকি? ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, রিঅ্যাক্টে যাইতে পারেন, ভিউজিএসে যাইতে পারেন, যে কোনো একটাতে গেলেই হবে। অ্যাঙ্গুলারে যাইতে পারেন। না না, হ্যাঁ, আমার কথা হচ্ছে যেমন এই যে সিএসএস ফ্রেমওয়ার্কটা বুটস্ট্র্যাপ, মানে বুটস্ট্র্যাপ কিন্তু না শুরু না ভালো, আমি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কটা খুব আমি যেমন মনে করেন জাভা স্ক্রিপ্টের অ্যাকচুয়ালি 3টা ফ্রেমওয়ার্ক একসাথে পাল্লা দিতেছে, বুঝতে পারছেন? এই জন্য আমি 3টা ফ্রেমওয়ার্কের নামই বললাম। রিয়াক্ট সবচেয়ে পপুলার, রিয়াক্ট, ভিউজেস, অ্যাঙ্গুলার জেস, এই তিনটা একসাথে পাল্লা দিচ্ছে। রিয়াক্ট শিখতে একটু কঠিন, বাট ভিউজেসটা শিখতে একটু সহজ, এইটাই ডিফারেন্স। আবার রিয়াক্ট একটু পপুলার আছে, ভিউজেসটা পপুলার আছে, বাট রিয়াক্টে যা যা জিনিস আছে ভিউজেসে সেম সেম জিনিস আছে। যেমন আপওয়ার্ক.com, আপওয়ার্কে ভিউজেস ইউজ করা, অনেক পপুলার সাইট ভিউজেস ইউজ করে। ভিউজেসও ভালো, রিয়াক্টও ভালো, যেটাই শিখেন না কেন আপনি একটা চুজ করে নেন। হ্যাঁ, শিখতে পারেন, ভিউজেস শিখতে পারেন, ভিউজেস খারাপ না। ভিউজেস অনেক টপ লেভেলের সাইট ভিউজেস ইউজ করে, অনেক বড় বড় কোম্পানি ভিউজেস ইউজ করে, সো এটা ব্যাপার না। আপনারা একটু থাকেন, আমার একটু ব্রেক নিয়ে আসতেছে 2 মিনিটের, ওকে?
কারেন্ট চলে গেছে নাকি সবাই চলে গেছে? না ভাই কিছু তো যায় না। তাহলে সবাই মনে ব্রেকে আছে না? না ভাই সবাই ক্লাসে আছে। ক্লাসে তো মাত্র 5 জন। 7 জন তো আমারে নিয়া, আমি তো আর ক্লাসে না। এনিওয়ে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সিএসএস এ তেমন কিছুই বাকি নাই, যেগুলো বাকি আছে সেগুলো আমরা পরেও দেখতে পাবো। যেমন পিসিডি এলিমেন্ট মিডিয়া টাইপ আছে, আর পিসিডি এলিমেন্ট আছে, এটা আমি এখানে দেখাই দিচ্ছি। আর সামারি করতে হবে সিএসএস এর, সো সামারিটা আমি দেখাই দিচ্ছি, নো প্রবলেম। ওকে, তা আমি সিএসএস এর পিসিডি এলিমেন্ট নিয়ে সার্চ দিলাম এখানে। তো সিএসএস পিসিডি এলিমেন্টের কয়েকটা পিসিডি এলিমেন্ট আছে, যেমন মনে করেন যেগুলো খুব কম দরকার হয়, এগুলো হচ্ছে ফার্স্ট লাইনটা খুব কম দরকার হয়। আপনার আরও আছে, মনে করেন আপনার বিফোর আফটার আছে, বিফোর আফটারটা বেশি ব্যবহৃত হয়। ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার, এগুলো খুব কম ব্যবহার করা হয়। বিফোর এবং আফটার যে পিসিডি এলিমেন্ট আছে এটা বেশি ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা বিফোর আফটারটা দেখাই আপনাকে কীভাবে ব্যবহার করবেন। তো এখানে যেটা বলতেছে, যেটা ডাব্লিউ3 ইসলাম, যে আফটার যে পিসিডি এলিমেন্ট আছে এটা দিয়ে কোনো কিছু আপনি অ্যাটাচ করতে পারবেন। যে এলিমেন্ট আফটার দিবেন সেই এলিমেন্টের পরে আপনি কোনো কিছু অ্যাটাচ করতে পারবেন। এবং বিফোর দিয়ে আপনি যে এলিমেন্টে বিফোর ইউজ করবেন ওই এলিমেন্টের আগে কোনো কিছু অ্যাটাচ করতে পারবেন। তো আমরা দেখি আসলে কি অ্যাটাচ করতে পারি। এটা তো আমাদের মেবি আনা, তো আমাদের ব্রাউজিং ফাইল আমরা চলে যাই। এটা হচ্ছে আমার ব্রাউজিং ফাইল। তো আমি এখান থেকে হচ্ছে আরেকটা ফাইল আমি ক্রিয়েট করে নেব। এটা আপনার কি হবে, পিসিডি এলিমেন্ট হবে নাকি অন্য কিছু? element.html দিয়ে সহজে শোনা যাবে। মেনু ডিজাইন এটা আমি কপি করে নিয়ে আসলাম। এখান থেকে সব কিছু আমরা একটা সেকশন নিই। এখানে সেকশন হচ্ছে HTML আরেকটা ট্যাগ, যেটা দিয়ে সেকশন ট্যাগ বলা হয়। এবং এই সেকশন ট্যাগটা আমি ইউজ করবেন হচ্ছে হেডার ফুটার ছাড়া অন্যান্য যে সেকশনগুলো থাকবে সেই সেকশনগুলোতে। সাপোজ আমরা এখন একটা সেকশন বানাচ্ছি, সেই সেকশন আমাদের লাগবে। তো এখানে এটার ভিতরে আমি একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে আমি কাজগুলো করব। তো আমি এটার ভিতরে হচ্ছে একটা h1 ট্যাগ নিলাম, h1 ট্যাগটাকে আমি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম এবং গিয়ে দেখি কী অবস্থা। ওপেন উইথ লাইভ সার্ভার, আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। আমি জুম করে নিই, আমি জুম করে দিলাম, তো আমাদের এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি হ্যালো ওয়ার্ল্ডের ফন্ট সাইজটা বড় করে দেবো। পিসুডো বানান কেমন এটা তো ভুলে গেছি। পিসুডো এলিমেন্টস, আমাদের রেকর্ডিং তো অন হচ্ছে না, রাইট। তো আমরা h1 ট্যাগটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে এটা ফন্ট সাইজ করে দিলাম 60 পিক্সেল, 60 পিক্সেল। কারণ এটা বড় হয়ে আসবে, এখন আমরা জুমটাকে ছোটো করে দিতে পারি। তো আমরা এটার শেষে একটা ডট লাগাইতে চাই বা একটা গুল্লা লাগাইতে চাই, এখানে সার্কেল লাগাইতে চাই। তো সার্কেলটা আমরা নিয়ে আসবো পিসিডি এলিমেন্ট দিয়ে। পিসিডি এলিমেন্ট সেমভাবে কাজ করে পজিশন, অ্যাবসোলিউট এবং রিলেটিভ নিয়ে। আমরা আগে যেটা দেখাইছিলাম পজিশন, অ্যাবসোলিউট এবং রিলেটিভ। তো আমি এখানে পজিশন রিলেটিভ করে নিচ্ছি এটাকে, এবং আমি আফটার ইউজ করবো এটার পরে। তো আফটার আমি এখানে ট্যাগ দিলাম, এবং আফটার ট্যাগটা আপনি দেখেন, আফটার যে এলিমেন্টটা নিলেন সেটা আপনি 2টা কোলন দিয়ে নিচ্ছেন, ঠিক আছে? 2টা কোলন দিয়ে আপনি আফটার নিচ্ছেন, এবং এটার মধ্যে আমি হচ্ছে বলে দিলাম পজিশন অ্যাবসোলিউট। কিন্তু পজিশন অ্যাবসোলিউট দিলে কি হবে? ও আসবে সামনে, আসবে না।
আসবে না, ওরা আরও কিছু রুলস আছে। প্যারেন্ট হচ্ছে H1 কে রিলেটেড দিলাম এবং আফটারটাকে আমরা পজিশন অ্যাবসলিউট দিলাম। এখন আমি এটার ভিতরে কি কন্টেন্ট নিব, যদি কন্টেন্ট নিতে চাই তাহলে আমি কন্টেন্ট বলে দিব, কন্টেন্ট নিলাম হ্যালো ছোটো করে উপরে, ঠিক আছে। এখন এই হ্যালোটাকে নিলাম, এখন আমি বলে দিব, আমি রাইট থেকে বলে দিব 0 এবং টপ থেকে 0 বলে দিলাম আমি, আরে এই পজিশনে থাকবে রাইট থেকে 0 টপ থেকে 0। তো রাইট থেকে 0 এখানে চলে আসার কথা, কিন্তু এখন আসে নাই, সামহাও আসে না এখনও। আর আমরা এখন ইন্সপেক্ট করে নেব কেন আসে নাই। হ্যালো দিলাম, পজিশন দিলাম রাইট। তো আমরা ব্রাউজারে গিয়ে এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট, আমরা H1টাকে ধরে নিলাম, এটার সাথে একটা আফটার আছে, আফটারটাকে আমি এখানে ধরে নিলাম। তারপর ডান পাশে আমি জুম করে নিচ্ছি আরও, যাতে আপনারা দেখতে পারেন। এখন আমি এটাকে হোয়াইট দিয়ে দিলাম 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল। আচ্ছা, এটা মেবি ওই ডান পাশে চলে যেতে পারে, হ্যালোটা ডান পাশে চলে আসছে মানে। তো রাইট থেকে 0 না দিয়ে আমি এটা আরেকটা কাজ করতে পারি। আর এটা ডান পাশে চলে গেছে, এর মূল কারণ হচ্ছে আমাদের যে H1 ট্যাগ এটা ফুল ওয়াইড নিয়ে নিচ্ছে। তো এটাকে যদি আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই তাহলে একসাথে থাকবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে ওইটার পরেই থাকবে, স্ক্রিনেই থাকবে, দেখতে পাবো আমরা এই যে হ্যালোটা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। অলরাইট, সো এখন আমি এটার কালার বলে দেবো, কালার রেড। তো কালার কিন্তু রেড হয়ে গেছে হ্যালোটার ফন্ট সাইজ বলে দিলাম আমি, ফন্ট সাইজ 13 পিক্সেল, অনেক ছোট এসে আসবে, অনেক ছোট হয়ে আসতেছে তাই না। তো আমি রাইট থেকে বলে দিলাম মাইনাসে যাবে, দেখেন উপরে চলে আসছে। তো এটা পিসিডি এলিমেন্টে এইভাবে আপনি কন্টেন্ট সাজাতে পারবেন। তো এটা তো ছিল শুধুমাত্র কন্টেন্ট, আমরা এখন বিফোর নিব। বিফোর নিয়ে হচ্ছে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি বিফোর নিয়ে কী করা যায়। আফটারটাকে আমি এখানে ক্লোজ করে রাখলাম, তো আমি H1 এর বিফোর নিলাম। বিফোর মানে আগে, পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট আমি এখানে ফাঁকা রাখবো, কোনো কন্টেন্ট দিব না। আমি আবার এটাকে রাইট থেকে বলে দেবো, রাইট থেকে -10 পিক্সেলে থাকবে এবং টপ থেকে 0 থাকবে, এবং এটা ওয়াইড হবে 10 পিক্সেল, হাইট হবে 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে বিজি কালার হবে রেড, এবং এটার বর্ডার রেডিয়াস হবে 50%, যাতে গোলাকার হয়ে যায়। বর্ডার রেডিয়াসটা পাচ্ছে না মেবি, তো আমরা এটা ধরে নিলাম। তো বর্ডার রেডিয়াস আমরা দেখি শুধুমাত্র বর্ডার দিছি, অলরাইট। তো এখানে আমাদের দিতে হবে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা দিলাম, দিয়ে হচ্ছে এখানে গেলাম, গিয়ে ধরে দিলাম। এখন দেখেন উপরে চলে আসছে, বিষয়টা বুঝতে পারছেন? আপনারা কেউ আসেন না, সবাই চলে গেছেন। পিসিডি এলিমেন্ট এইভাবে কাজ করে আর কি। এবং পিসিডি এলিমেন্ট বাকি যে তিনটা আমরা পিসিডি এলিমেন্ট দেখছিলাম, আমরা পিসিডি এলিমেন্ট পিসিডো এলিমেন্ট ফার্স্ট লাইন ফার্স্ট লেটার, সেইগুলোর ক্ষেত্রে আপনার পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ ওইগুলো নেওয়ার দরকার নাই। তো আপনারা কোনো কিছু আগে পরে যদি লাগাইতে চান তাহলে এইভাবে লাগাইতে পারেন। সাপোজ আপনি যদি ডির এটা বন্ধ করে দিতে চান, এটা গুল্লা যেটা ফাঁকা অংশ মাঝখানে সেটা বন্ধ করে দিতে পারবেন। আমরা এটা দেখি এটা বন্ধ করা যায় কিনা, মানে জোড়াতালি করতে পারবেন, কোনো কিছু আগে পরে লাগায় জোড়াতালি দিতে পারবেন আর কি, সহজ বাংলা কথা আর কি। যেটা ব্ল্যাক আমরা বলে দিলাম, একটা বাঘ, আচ্ছা রেডি বলে গেলে দূর থেকে দেখা যাবে। তো আমি ওরা বলে দিলাম তুই রাইট থেকে এখানে থাকবি এবং টপ থেকে যে কত পিক্সেল নামাইতে হবে, ঠিক আছে। এবং এটার হাইট ওটা বড় করতে হবে, ঠিক আছে। তো টপ থেকে একটা কমাইতে হবে দিলাম। এখন আমরা এটাকে কালার ব্ল্যাক করে দিই, তাহলে তো ডি বন্ধ হয়ে যাবে, ব্ল্যাক হয় নাই, DLSC কে দেখছেন ডি ব্লক করে দিছি। কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন? এরকম ভাবে হচ্ছে আপনি আগে পরে কোনো কিছু লাগাইতে পারবেন এবং হচ্ছে জোড়াতালি দিয়ে আপনি কাজ করতে পারবেন। ডির প্যাড বন্ধ করে দিছি। তো এই ছিল অবস্থা। এবং আমরা আমাদের মডিউলে আজকে আরও যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে আছে CSS এর সামারি,
এক্সএসটিএমএলটা যত দরকার পড়ে না এতটা। আর মিডিয়া কোয়েরি, মিডিয়া টাইপস এগুলো রেসপন্সিভ যখন করবো তখন আমি বলে দিব। তো এখন আপনাদের এত প্রেশার দিতে যাচ্ছি না, তাই এটা পজ করে রাখলাম। এবং সিএসএস সামারির মধ্যে যেটা আছে সেটা আমরা কী করলাম, তো প্রথমে আমরা প্রথম থেকে আসি। আমরা সিএসএস সিনটেক্স দেখলাম, সিএসএসের কমেন্ট দেখলাম, আইডি কীভাবে সিলেক্ট করবেন, ক্লাস কীভাবে সিলেক্ট করবেন সেগুলো দেখলাম, সিএসএসের ট্যাগ কীভাবে সিলেক্ট করবেন সেগুলো দেখলাম, সিএসএস স্টাইলিং দেখলাম, ইনলাইন স্টাইলিং, এক্সটার্নাল স্টাইলিং, ইন্টারনাল স্টাইলিং, তারপরে ফন্ট কীভাবে স্টাইল করবেন, টেক্সট কীভাবে স্টাইল করবেন, লিঙ্ক কীভাবে স্টাইল করবেন, লিস্ট কীভাবে স্টাইল করবেন সেগুলো দেখলাম আমরা, টেবিল স্টাইল করে দেখলাম। তারপরে আপনার বর্ডার আছে, মার্জিন আছে, প্যাডিং, ডিসপ্লে, পজিশন সবগুলি মোটামুটি আমরা দেখছি, কী বলেন তাই না, দেখলাম না? তারপরে হাইট, ওয়াইড, ফ্লোটিং, অ্যালাইনমেন্ট, অপাসিটি দেখলাম গত ক্লাসে। এই ক্লাসে আমরা হচ্ছে আবার ডিসপ্লে ফ্ল্যাক্স দেখলাম, ফ্ল্যাক্স বক্স যেটা এখানে নাই সেটা আমরা দেখলাম। তারপরে মেনু ডিজাইন দেখলাম এবং পিসিডি এলিমেন্ট দেখলাম। তারপরে আমরা সিএসএস সামারি মোটামুটি দেখলাম। তো এই ছিল মোটামুটি আমাদের ক্লাস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই সিএসএস বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ থেকে শুরু করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই নাই, আর ভাই হোমওয়ার্ক তো আপনার যে সাইডের যে আপনার ব্যানার ওইটা বলছিল না? হ্যাঁ, ওইটার মেনু ডিজাইন করেন, বাট আমার ব্যানার লাগবে তা না। আপনারা যে কোনো সাইটের মেনু একটা ডিজাইন করে আমাকে দেখাইতে পারেন যে একটা মেনু আমি ডিজাইন করছি। তো সহজে বলার জন্য আমার যেহেতু আমার সাইটের নাম প্রথমে আসে আমার মুখে, তো ওইটার জন্য বললাম আর কি যে আমার সাইটটাই দেখতে পারেন, ওইখানে মেনু আছে, ওইটা কীভাবে ডিজাইন করবেন দেখতে পারেন। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করতে চাই। ওই মেনুর উপরে যে কতটুকু জায়গা ফাঁকা থাকে ওইটা কিসের মাধ্যমে করেন? ওটা প্যাডিং দিবেন, মার্জিন দিবেন, ওইভাবে ফাঁকা করবেন। ওইটা পেন্ডিং দেখি আমি কিসের করে দেব? আচ্ছা, প্রথমে তো আপনাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। হেডারে কি দেব? হেডারে দেব ওইটা। আরেকটা কথা বুঝেন, আপনি ফ্যাডারে ব্যাটারে না, আপনি সরি, আসলে ব্যাপারটা হচ্ছে যে প্যাডিং তো আপনি জানেন প্যাডিং কিভাবে কাজ করে। হ্যাঁ, প্যাডিং তো হচ্ছে ভিতর থেকে জায়গা ছেড়ে দেয়, তো আমাদের লগোর উপর যদি জায়গা ছাড়তে চাই তাহলে আমরা কার ভিতরে দিতে হবে, আমাদের কন্টেন্ট হেডারে দিতে হবে, যেটা আমরা ক্লাস নিয়েছিলাম আজকে কন্টেন্ট হেডার। ওই ক্লাসের ভিতরে যদি আমরা দেই তাহলে কিন্তু লগোর উপর থেকে নিচ থেকে ছেড়ে দিবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? লোকের কথা বলিনি ভাই, যে টাইমলাইনে যে কালারটা দিছে যেটার উপর আমি আমরা এটা দিছি শেপের মতো যেটা সবচেয়ে বড়, ওইটা যদি আমি এই শেপ থেকে আর কি আমার উপর থেকে যে সাদা করতে চাই সেই কি করব? কোনটা, এটা? কোনটার কথা বলতেছেন? মেনু ডিজাইনের কথা বলতেছেন? হ্যাঁ 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 মেনু ডিজাইনের উপর থেকে সাদা ওইটা? হ্যাঁ, ওইটাই তো আপনি উপরে প্যাডিং দিবেন, যেমন এইখানে তো প্যাডিং দেওয়া আছে। এই যে আমাদের এখানে মেনু যে ক্লাসটা আছে এটার মধ্যে 15 পিক্সেল উপরে প্যাডিং দেওয়া আছে। ভাই যে এইখানে দুটো লাগিয়ে গেছে ভাই না, এটা কিন্তু আলাদা করা যায়, এটা সেটা দিয়ে শুনছেন। আপনি নাম বলেন, এইটা ওইটা তো বললে বুঝবো না। মেনু বারে যেটা আছে, হ্যাঁ আকাশি কালার যে শেপটা মেনু বারের শেপটা তো মোটামুটি আমার অ্যাড্রেস বারের সাথে লেগে গেছে তাই না? লাগিয়ে গেছে, ওটা কন্টেনার দিবেন। ওই প্রথমে হেডার নিলাম, হেডার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ওইটা পুরোটার মধ্যে পাওয়া গেছে। তা আপনি যখন আবার কন্টেনার দিবেন, কন্টেনারের ভিতরে আপনার কন্টেন্ট থাকবে। যে কন্টেনার নিলাম এইটার ভিতরে আপনার কন্টেন্ট থাকবে। কন্টেনারকে তো আমরা প্রথমে স্টাইল করে দিচ্ছি এখানে উপরে। তোমার কন্টেনার হোয়াইট হবে 1200 পিক্সেল, মার্জিন 0 অটো হয়ে যাবে, তার মানে সেন্টারে থাকবে। এটার ভিতরে আমরা তো প্রথমে স্টাইল করে দিলাম। ওই যে এখানে কন্টেনার ওয়ার্ড আছে 1170 পিক্সেল। বুঝতে পারছেন নাকি এখনো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি কোডগুলো পাবলিশ করে দিচ্ছি। আজকে যারা আসে না এরা অনেক কিছু মিস করে ফেলছে। HTML দিয়ে তো আমি HTML সাজাইছি, আর CSS এর জন্য CSS ইউজ করছি, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে যে
প্রোগ্রামেটিক কন্ট্রোলের জন্য সাস ইউজ করছি। আর টেকনোলজি এছাড়াও আর অনেক টেকনোলজি আছে, ভিউজেস আছে, নাক্সট.js আছে, ওয়েবপ্যাক আছে, বেবেল আছে। অনেক কিছু শিখতে হবে অনেক কিছু। জি স্কিল সেকশনে যান, এইগুলো সব মেইন জিনিসের নাম আর কি। আবার আপনি যদি আমার সিভিতে যান তাহলে অনেক কিছু দেখতে পারেন। মাই রিজিউমে ক্লিক করলে ড্রাইভের লিঙ্কটা পাবেন এখানে। সিভিতে আবার মনে করেন এখানে দেওয়া আছে যে কী কী টেকনোলজির উপর কাজ করি আমি, বা কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কী কী জিনিসের উপর কাজ করি সেগুলো এখানে দেওয়া আছে। যেমন HTML, CSS, Bootstrap, Flexbox, CSS3, Media Queries, Next.js, Vue.js, Vue Router, Vuex, jQuery, Ajax, JavaScript, single page application, server side rendering, SCSS, PHP, MySQL, Laravel, Artisan tool, email, notification, job command, task scheduling, queue, JSON, REST API, deploy, application production, scaling. আমার বললে বাজে না আর কি, একটা না বলে যায় আর কি। অবাক করার বিষয় নয়, আপনি যখন 2-3 বছর কাজ করবেন আপনারও জুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে, অনেক কিছু স্কিল থাকবে। আর এটার লেংথ যদি 8-10 বছর হয় তাহলে আপনি আরও অনেক বেশি জানবেন, অনেক বেশি শিখবেন। চিন্তা করেন না, আপনার স্কোর ভালো, আপনি অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছেন, কাজ করতেছেন, আপনি হচ্ছে ইজিলি জব পেয়ে যাবেন এবং হচ্ছে ফ্রিল্যান্সিং করলে স্টার্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি শুধু মানে স্টার্ট করছি না, আমার কিন্তু ভয়টা বললাম, আমার কিন্তু বড় ভাই আমি এই লাইনে মানে হেল্প করার মতো যে যদি একটা ক্লায়েন্টের কাছে যদি সমস্যা হয় তখন কি করবো আমি তো আর ইউটিউবে তো বোঝে নিত এই একজন এই কথা বলে আবার একজন এই কথা বলে। আচ্ছা, আমি রেকর্ডিংটা পজ করে দিই, কি বলেন? আমাদের